সকালের দিকে রান্নাঘরে নাস্তা বানাচ্ছিল বেলি। মিনু খেয়াল করছে বেলি নাকে কাপড় দিয়ে রান্না করছে। বেলির চোখ মুখের অবস্থা ভালো না। তার কিছুক্ষণ পরেই সে মিনুকে বলে, মিনু, জি ভাবি। ডিমটা পোস্ট করো তো। আপনি করেন ভাবি, আমার ডিম পোস্ট সুন্দর হয় না, পরে ভাইয়া রাগারাগি করে। আরে করো তো, আমার ভালো লাগছে না। আপনি আবার নাকের কাপড় দিয়ে থুইছেন কিত্তে? গন্ধ আসতেছে। ও মা, এরই কয় কি হাতি, কই গন্ধ, কিসের গন্ধ? ভাবি কি সব কোন আপনি? তুমি ডিমটা পোস্ট করবে কি না? বেলিকে রাখতে দেখে মিনু তাড়াহুড়ো করে ডিম ভেজে টেবিলে দিয়ে আসে। বেলির কেমন কেমন জানি লাগছে। বেলি এভাবে আছে কেন? এরই মাঝে বেলি দুপুরের খাবার রান্নার জন্য পেঁয়াজ কাটতে থাকে। অমনি বেলি চেঁচিয়ে ওঠে, মিনু, করো কি? আবার কি আছি? পিয়াজ সরাও আমার সামনে থেকে। আল্লাহ গো, কি কইতেছেন এসব আপনি? গন্ধ লাগে, সরাই এগুলা। এই কথাটা বলতে দেরি আছে, কিন্তু বেলি বমি করতে দেরি নেই। রান্নাঘরের বেসিনের মধ্যে গড়গড় করে বমি করে দেয় সে। মিনু বেলির বমি করা দেখে তাড়াতাড়ি পানি নিয়ে আসে। বেলি চোখে মুখে পানি নিয়ে মিনুর দোয়া পানি খেয়ে নেয়। মিনুর সন্দেহ আরো গাঢ় হয়ে যায়। এরই মাঝে রুম থেকে ইরফানের ডাক পড়ে। পানির গ্লাস রেখে চোখ মুখে পানি দিয়ে বেলি রুমে যায়। ইরফানের ফরমায়েশ বেলিকে টাই বেঁধে দিতে হবে। বেলি আর কথা না বাড়িয়ে টাই বেঁধে দেয় ইরফানের। ইরফান বেশ বুঝতে পারছে বেলির হয়তো শরীর ভালো নেই, তাই নিজে বেলিকে জড়িয়ে নেয় আর বলে, শরীর কি বেশি খারাপ লাগে? হ্যাঁ, অনেক খারাপ লাগতেছে। আজকে তো অফিসে যেতে হবে, কাল দেখি ডক্টরের কাছে নিয়ে যাব। আরে ধুর, লাগবে না, এমনি ঠিক হয়ে যাবে। আপনি আসেন, খেয়ে নিন। চলো। নাস্তার টেবিলে আরেক কাহিনী। ইরফান নাস্তা করছে আর বেলি নাকে হাত দিয়ে বসে আছে। ইরফান নাক দিয়ে কয়েকবার স্মেল নেয়, পরে বেলিকে জিজ্ঞেস করে, তুমি নাকে হাত দিয়ে বসে আছো যে? গন্ধ আসে। কই থেকে গন্ধ আসে? আমি তো এমন কিছুই পাচ্ছি না। আমি পাইতেছি, আপনি খেয়ে নিন, আমি রুমে যাই। আচ্ছা, কি রুমে যাই? তুমি খাবা না? ইচ্ছে করছে না। আরে শোনো, এই বেলি। ইরফানের কথায় পাত্তা না দিয়ে বেলি রুমে গিয়ে শুয়ে থাকে। রান্নাঘর থেকে মিনু সবটাই খেয়াল করে। ইরফান নাস্তা খেয়ে বেরিয়ে যায়। পুরো টেবিল গুছিয়ে মিনু বেলির কাছে যায়। রুমে গিয়ে দেখে বেলি তখন মোবাইলে তার মায়ের সাথে কথা বলছে। তাই মিনু রান্নাঘরে এসে বাকি কাজগুলো সেরে নেয়। অন্যদিকে বেলি তার মায়ের সাথে কথা বলায় ব্যস্ত। হ্যাঁ মা, বলো। কথা দেখি এমনে কইতাছস? মা, শরীরটা ভালো না। কি হইছে? কি জানি মা, বুঝতেছি না তো, মাথা ঘুরছে, বমি আসে। তেঁতুল খা, প্রেশার লো মনে হইছে। মা, রাখছি। জামাই কই? অফিস চলে গেছে। আচ্ছা, রাখ। মায়ের সাথে কথা বলে বেলি আবারও শুয়ে থাকে। শান্তি পাচ্ছে না সে শরীরে, কেমন জানি লাগছে তার কাছে। কিছুক্ষণ পর আবারও বেলির মায়ের ফোন আসে। বেলি ফোন রিসিভ করে কানে নেয়। হ্যালো, কি গো মা, আবার ফোন দিলা যে? কি দিব বলো মা? আরে না, এমন কিছুই না মা। মা, এসব কিচ্ছু না, রাখি, আল্লাহ হাফেজ, নিজের যত্ন নিও। বেলি ভ্রুগুলো কুচকে ফোনটা কেটে দেয়। তারপর পরে মিনুকে ডাক দেয় সে। তার ডাকে মিনু বেচারিও দৌড়ে চলে আসে। জি ভাবি, ডাকছিলেন? মিনু, শোনো না একটু। জি ভাবি, কোন কি কইবেন? শোনা পাখি, আজকে একটু নিজে রান্না করো না। আমার খুব খারাপ লাগতেছে, ভীষণ মাথা ঘুরতেছে, মনে হচ্ছে উঠে দাঁড়ালেই পড়ে যাব। আচ্ছা ভাবি, আমি রান্না কইরা ফেলামু, আপনিও শুইয়া থাকেন। ঠিক আছে রে পাখি। আর শোন, জি। দরজা আটকে দিও, আর রান্নাঘরের দরজাটা ভেতর থেকে আটকে দিয়ে তুমি রান্না করো, যাতে গন্ধ অব্দি না আসে। মিনুর কাছে কেমন কেমন জানি লাগছে বেলির কথাটা। এতদিন পর এই প্রথম বেলি এমন সব কথা বলছে। মিনু চুপ করে বেলির দিকে তাকিয়ে আছে। বেলি আবারও মিনুকে ডাক দেয়। মিনু, এই মিনু। যে ভাবি। কি বললাম বুঝছো? আচ্ছা তাহলে দরজাটা আটকাও। আচ্ছা। বেলি রুমের দরজা আটকে দিয়ে মাথা চুলকাতে চুলকাতে মিনু রান্নাঘরে যায়। তারপর নিজে নিজেই বলতে থাকে, আমাগো বাড়িতে এক ভাবিরে দেখেছিলাম এমন করতে। হেতে সবকিছুই ভিত্তিক গন্ধ লাগতো, বমি করতো, কতক্ষণ পরে পরে খাইতো না, এমনকি রানতো না। এহেন দেখি বেলি ভাবিরও এই রোগ পাইছে। প্লেট বাটি মাঝতে মাঝতে মিনুর একটা কথাই মনে পড়ে যায়। ওরে ওরে ওরে, হের মাস খানেক পরেই তো মানায় আইলো। ও আল্লাহ, তাহলে কি বেলি ভাবির বাচ্চা আইবো? মিনু প্লেট বাটি বেসিনের উপর রেখে দৌড় দেয় বেলির রুমে। বেলি তখন বিছানায় এক পা শুয়ে শুয়ে আছে।
মিনু গিয়ে বেলির সামনের দিকে নিচে ফ্লোরে হাঁটু গেড়ে বসে। তারপর বেলিকে ডাক দেয় সে। ভাবি, ও ভাবি। মিনুর ডাকে বেলি চোখের উপর থেকে হাত শুয়ে মিনুর দিকে তাকায়। বেলি বুঝতে পারে মিনু হয়তো কিছু তাকে বলতে চাচ্ছে, কারণ মিনুর চোখে মুখে কেমন যেন অনেক আগ্রহ দেখা যাচ্ছিল তখন। বেলি মিনুর গালে হাত দিয়ে হালকা হেসে বলে, কিছু বলবা মিনু? একখান কত কইতাম। বলো, আমি শুনতেছি। বেলির কথায় মিনু নড়ে চড়ে বসে। বেলির হাতটায় নিজের হাতে রাখে মিনু, তারপর বলে, একখান কথা কইতাম যাই। কথাটা হইল গিয়া আমাকে বাড়িতে এক ভাবি আছিল, হেতুও আপনার মতোই করতো। কি করতো? এই যে আপনি এখন যা করতেছেন। আমি কি করলাম আবার? এই যে এইসব কিছু। কি বলছো? কিছুই বুঝতেছি না তো আমি। মানে হইল গিয়া ভাবি, আমাকে বাড়িতে যে ভাবি আছিল না, হেতিও আপনার মতো গন্ধ গন্ধ করতো, খাইতো না, আবার রানতোও না। হের মাঝখানেক পরেই মানাই আইসো। কে হইছে? মনা কে? মানে বাচ্চা আর কি। আমি আদর করিয়া মানাই কইতাম। এটা আমি বলি কি লাভ? তোমার ভাবি গো ভাবি, নিশ্চয়ই আমনে গো বাচ্চা হই গো। বেলি মিনুর কথা শোনার পর কতক্ষণ মিনুর দিকে তাকিয়ে থাকে, তারপরে কি যেন চিন্তা করে, আর তারপর অত্যন্ত শান্ত গলায় মিনুকে বলে, কি লাভ তোমার? ভাবি গো ভাবি, নিশ্চয়ই আন্নেরও বাচ্চা এবো। মিনু, তুমি রান্না করো, এইসব বিষয়ে পরে কথা বলবো, কেমন? ভাইরে কইয়েন ডাক্তারের কাছে নিয়ে যাইতে। আচ্ছা বলবো, তুমি গিয়ে রান্না করো। কি রানতাম? যা মন চায়, তবে তোমার ভাইয়ের জন্য রুই মাছ ভুনা করে রাখিও। আচ্ছা। দরজা লাগিয়ে দিয়ে যাও। আচ্ছা ভাবি। বেলি কিছুক্ষণ শুয়ে শুয়ে মিনুর কথাগুলো অনুধাবন করতে থাকে। কিছুক্ষণ আগেও বেলির মা ফোনে ঠিক কথাগুলোই বলেছিলেন, কিন্তু বেলি তখন কথাগুলো আমলে নেয়নি। কি করবে না করবে সে কিছুই ভেবে পাচ্ছে না, চিন্তায় মাথার মধ্যে চেপে বসে আছে। বেলি উচ্চশিক্ষিত না বলেও একেবারে মূর্খও নয়, তাই ইউটিউবে সার্চ করে অনেক কিছুই দেখে নেয়। তখন তার খেয়াল হয় তার এই মান্থ মিস হয়ে গেছে। এইসব চিন্তায় তার শরীর আরো খারাপ হয়ে যাচ্ছে। কাকে বলবে, কার কাছ থেকে পরামর্শ নেবে, কিছুই জানে না সে। না নিজে বের হয়ে বাসা থেকে, না পরিচিত কেউ আছে। যা করতে হয় ইরফানই করে দেয়। এখন শুধু অপেক্ষা রাতে। ইরফান আসলে তাকে সবটা খুলে বলবে বেরি। রাত প্রায় 9টা নাগাদ ইরফান বাসায় আসে। ইরফান কেন যেন অনেক খুশি সে। বেরির জন্য ফুচকা নিয়ে আসছে আজকে ইরফান। ইরফানকে খুশি দেখে বেলি তার কারণ জানতে চায়। আজ এত খুশি কেন? আমি জাস্ট বিশ্বাস করতে পারছি না বেলি। কি হয়েছে? 6 মাসের মাথায় আরেকটা প্রমোশন। সত্যি? সত্যি, আজকেই স্যার কেবিনে ডেকে নিলেন, আর আজকেই সব বললেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখো লাখো শুকরিয়া। এই সবই তোমার নামাজ আর তোমার ফল। আপনারে বলছে শুনেন, আল্লাহ পাকের কাছে চাওয়া লাগে, আমরা নিজের প্রচেষ্টা লাগে। আমি চেয়েছি তা ঠিক, আর এতে আপনার প্রচেষ্টা ছিল, তাই আপনার ভাগ্যে তা এসেছে। বেলির কথার যথার্থতা বুঝতে পারে ইরফান। বেলির দিকে এক নজরে কিছুক্ষণ চেয়ে থেকে মনে মনেই বলতে শুরু করে দেয়, এই নারীর আমলে আল্লাহ পাক আজ আমার ঘরে এবং আমার কর্মজীবনে এত সাফল্য এনে দিয়েছেন। আল্লাহ পাক আমার ভাগের সমস্ত হায়াত তুমি এই নারীর ভাগে দিয়ে দিও। অপরদিকে বেলিও মনে মনে বলতে থাকে, আল্লাহ পাক তোমার কাছে লাখো লাখো শুকরিয়া জানাই, তুমি এইভাবে আমার সংসারে স্বয়ংসম্পূর্ণ রেখো এবং আমার চুলের অধিক হায়াত তুমি আমার স্বামীকে দান করো। তারপর বেলিকে ফুচকা খেতে বলে ইরফান ওয়াশরুমে ঢুকে যায়। কিন্তু এইসব কথার মাঝে বেলি ইরফানকে আসল কথাই বলতে ভুলে যায়। তার যে কিছু কথা বলার ছিল ইরফানকে। রাতে খাবার পরে ইরফান শুয়ে আছে, কিছু একটা ভাবছে সে। বেলির কি হয়েছে? রাতের খাবার সময়ে একই কাহিনী করেছে বেলি। কোনো তরকারি নেয়নি সে, শেষে পানি দিয়ে ভাত মেখে খেয়েছে। বেলি তখনও পাশে মুখ ফিরিয়ে শুয়ে আছে। বেলির মনেও খচখচ করছে কিভাবে বলবে ইরফানকে, কিন্তু না বলেও উপায় নেই তার, কারণ এখানে ইরফান ছাড়া তার পরিচিত আর কেউই নেই। মিনু এসব কিছুই বুঝে না, কারণ সে অবিবাহিতা। তবুও যতটুকু জ্ঞানে এসেছে তাই বলেছিল মেয়েটা দুপুরে। বারবার ইরফানকে বলতে চাইছে সে, কিন্তু লজ্জার কারণে বলতেও পারছে না কিছু। ওইদিকে ইরফানের মনে বেলিকে নিয়ে হাজারটা চিন্তা হচ্ছে। আজকে সকালে এমন করলো, মিনু থেকে শুনেছে দুপুরবেলা রান্নাও সে করে নাই, আর এখনো খাবার খেতে গিয়ে এমন করলো। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে দিয়ে বেলিকে ডাকে ইরফান। বেলি, এই বেলি। বেলি তখনও সজাগ ছিল,
ইরফানের ডাকে বলে সাড়া দেয় সে। এদিকে ফিরো তো। তখন সে ইরফানের কথা ইরফানের দিকে ঘুরে যায়। কি হয়েছে তোমার, আমায় বলবা একটু? কই কি হইছে? আজকে দুপুরে রান্না করনি, খাবারও খাওনি, এখনো এমন করলা, কি হয়েছে? ইরফানের কথায় বেরি সাহস পায়। তখন সে বলা শুরু করে। আমার না কেমন জানি লাগে, সবকিছুতে কেমন গন্ধ আসে। কিসের গন্ধ? বাসা তো কত পরিষ্কার। জানি না, তবে আমার একটা কথা আছে। হ্যাঁ বলো। এদিকে আসেন। আর কত আসবো? আমার কাছে আসেন। কি ব্যাপার, আজকে এত কাছে ডাকছো যে? খুন করার প্ল্যান আছে নাকি? উফ, এইখানে আসেন। আচ্ছা বলো। তারপর ইরফানের কানের কাছে গিয়ে বেরি তার মাঠ মিসের কথা জানিয়ে দেয়। সাথে বেরি সব অসুবিধার কথাও বলে দেয় এবং দুপুরে মিনুর বলা কথাগুলোও বলে দেয়। এইসব শুনে ইরফান সোজা হয়ে শোয়া থেকে উঠে বসে যায়। ইরফানকে এইভাবে বসতে দেখে বেরিও বসে যায়। কি হলো? সত্যি কি মিস হয়ে গেছে? বেরি তখন মাথা নিচু করে হ্যাঁ বোধ মাথা নাড়ে। তখন ইরফান মুচকি এসে বেরিকে জড়িয়ে ধরে আর বলে, কাল সকালে মেডিকেল নিয়ে যাব, কেমন? এখন ঘুমিয়ে যাও। ইরফান বেলির কপালে চুমু দিয়ে বেলিকে শুইয়ে দেয় আর বেলিও শুয়ে যায়। অপেক্ষাকাল সকালের। মেডিকেল গিয়ে কি হবে বাকিটা আল্লাহর হাতে। মেডিকেলে বসে আছে বেলি আর ইরফান। অফিসের এক কলিগকে বলে 2 ঘন্টার ছুটি নিয়েছে বেচারা। ইদানিং অফিসে প্রচুর কাজের চাপ বেড়ে গেছে তার। প্রমোশন হওয়া মানে কাজের চাপ আরও বেড়ে যাওয়া। ইরফান বেলির পাশে বসে আছে, বারবার বেলির দিকে চোখ যাচ্ছে তার। হিজাব পরে ভালোই লাগে বেলিকে, তবে মুখটা অনেক শুকনো লাগছে বেলির। অবশ্য না লাগারই কথা। আজকে 3টা দিন খাওয়া কি জিনিস সে ভুলে গেছে। বেলি এমন এক নারী যার দিকে নজর দিলে চোখ সহ পুরো শরীর শান্ত হতে বাধ্য। ইরফানের মাথায় বেলির বলা কথাটা ঘুরপাক খাচ্ছে। মেন্স মিস হয়ে গেছে, তার মানে কি ওর বাবু হবে? মনে মনে বলতে থাকা কথাগুলো বারবার ইরফানের মনকে অস্থির করে দিচ্ছিল। আবারও সে ভাবনায় মাঝে ডুব দেয়। সাহেব ভাইয়ের ওয়াইফের বাবু হলো কয়েক মাস আগে। বেচারা অনেক চিন্তিত থাকতো দেখতাম। অবশ্য তার ওয়াইফকে দেখার মানুষের অভাব নেই, কিন্তু ওকে কে দেখবে? ওর তো আমি ছাড়া কেউ নেই এখানে। ইরফান চুপ করে কপালে হাত দিয়ে বসে আছে, অপেক্ষা ইউরিন টেস্টের রেজাল্টের। মেডিকেলে আসার পরই গাইনোকোলজিস্ট ডক্টর বললেন আগে ইউরিন টেস্ট করানোর জন্যে। তাই ডক্টরের কথা মতো আগে টেস্ট করিয়েছে বেলি। রিপোর্ট সরাসরি ডক্টরের কেবিনেই দেওয়া হয়। আর এইখানে বেলি আর ইরফানকে কেবিনে যেতে বলে এক নার্স। নার্সের কথায় বেলি আর ইরফান পা রাখে ডক্টরের কেবিনে। ডক্টর দুজনকে সামনে বসিয়ে রেখে সব কথা ক্লিয়ার করে দেয়। ডেট মিস হয়েছে কবে? ডক্টরের প্রশ্নে অনেকটাই সংকোচ বোধ করছিল বেলি, সাথে ইরফানও। ইরফান টেবিলের দিকে তাকিয়ে আছে, বেলিও চুপচাপ। তখন ডক্টর আবার বলেন, ডেট মিস হয়েছে কবে নাগাদ? দেখুন, এইভাবে চুপ থাকলে কিভাবে হবে? কথা তো বলতে হবে, কারণ আমি প্রশ্ন করবই, আর উত্তর না দিলে আমি বুঝবো না কিংবা বোঝাতে পারবো না। তাই চুপ করে না থেকে কথা বলতে হবে, কেমন? অতঃপর বেলি আর ইরফান ডক্টরের কথাতে অনেকটা সংকোচ মুক্ত হয়। ডক্টর নাসিমা পারভিন আবারও প্রশ্ন করেন বেলিকে। ডেট মিস হয়েছে কবে নাগাদ? তখনই বেলি উত্তর দেয়, এই মাসে। কিন্তু আপনি তো কনসিভ করেছেন প্রায় 1 মাস হবে, মানে প্রায় 1 মাস শেষ হয়ে যাচ্ছে। ডক্টরের কথায় বেলি ইরফান দুজনেই অবাক। ইরফানের মনে কিসের জন্য এক শীতল বাতাস বয়ে গেল। সে বাবা হবে, তারও বাবু হবে। বেলি যে তাকে এত ভালো খবর দেবে সে ভাবেনি। তখন বেলি আবার বলে ওঠে, কিন্তু আমি তো গত মাসেও। হ্যাঁ হয়, অনেক সময় এমন, এটা ব্যাপার না। এখন বলুন কি সমস্যা হয় আপনার? তখন বেলি তার সমস্ত সমস্যার কথা বলতে শুরু করে দেয়। আমি খেতে পারি না, গন্ধ লাগে শুধু। এমন কি যেই রান্না আমি করতাম সেই রান্না এখন আর করতে পারি না, শুধু গন্ধ লাগে সব কিছুতেই। বমি কেমন হয়? তখন ইরফান বলে ওঠে, আসার সময়ও বমি করে এসেছে। খাবার তো মুখেই তুলতে পারে না, পানি ঢেলে ভাত খায়, তাও যদি পেটে থাকে খেয়েই ফেলে দেয় সব। আসলে প্রেগনেন্সির সিমটমই এইসব, সমস্যা নেই, আমি মেডিসিন দিয়ে দেব, খাওয়াতে থাকুন। আর ওনার শরীর তো অনেক দুর্বল, এইভাবে থাকলে তো পরে ব্লাড দিতে হবে। ওনার ব্লাডের প্লাটিলেটও কম। কি করতে হবে এখন? মেডিসিন দিয়ে দেব, আর বেশি বেশি খেতে হবে। বমি হবে এটা স্বাভাবিক, কিন্তু খেতে হবে। বেলি চুপ করে না থেকে নিজেই আবার বলতে শুরু করে, আমার তো সবকিছু থেকে গন্ধ আসে, আমি তো খাবারের কাছে যেতে পারি না।
এটা বললে তো হবে না, খেতে হবে না হয় বাবু ভালো থাকবে না। ডক্টরের সাথে কথা বলে বেরির জন্য ওষুধ কিনে দুজন মিলে রিকশায় উঠে যায়। রিকশায় ওঠা মাত্র ইরফান রিকশাওয়ালাকে সাবধানে রিকশা চালাতে বলে দিয়েছে। বেলি চুপ করে আছে। মনের মধ্যে এক অস্থিরতা কাজ করছে। সে মা হবে, তার ভেতর আরেকটা জীবন, আরেকটা শরীর একটু একটু করে বেড়ে উঠবে। এজন্য এক অন্যরকম অনুভূতি। অন্যদিকে ইরফান কি করবে না করবে কিছুই ভেবে পাচ্ছে না। এটা রাস্তা না হলে সে লাফাতো। সে বাবা হবে ভাবতেই প্রাণ তার জুড়িয়ে যাচ্ছে। এমন সময় বেলির হাতে হাত রাখে ইরফান। ইরফানের হাতের স্পর্শ পেয়ে বেলি ইরফানের দিকে তাকায়। ইরফান চাপা হাসি দিয়ে বেলিকে দুই চোখ টিপ দেয়। ইরফানের এই আচরণে বেলিও মুচকি হাসি দেয়। বেলির হাসিয়ে যেন হাজারো প্রশান্তি বিরাজ করে। ইরফান তখনই মোবাইলে তার বসের কাছে মেল করে দেয় সে আজ অফিসে আসতে পারবে না, কারণ তার ওয়াইফ অসুস্থ। ইরফান খবরটা শোনার পর একদম অন্যরকম হয়ে গেছে। সে আজ অফিসে যাবে না। তার ইচ্ছে করছে না অফিস যেতে। আজ সারাদিন সে বাসাতেই থাকবে, বেলির কাছে থাকবে। 5 মিনিট পর পর ইরফানের মেইলের উত্তর আসে, বস ছুটি দিয়েছে, এখন শুধু বাসায় যাওয়ার অপেক্ষা। বেলিকে চুপচাপ দেখে ইরফান বলে ওঠে, কি হলো চুপচাপ যে? এমনি। কিছু খাবা? হায় রে, তোমার খাবারের কি সমস্যা? ডক্টর কি বলেছে শুনেছো তুমি? আমার ভালো লাগছে না। বেলি, হুম। আমার না কেমন জানি লাগছে। কেন, কি হয়েছে আপনার আবার? কিছু না। শরীর খারাপ? আমার কেমন জানি লাগে আপনার, এটা কেমন কথা? ইরফান চুপ করে সামনের দিকে তাকিয়ে আছে। বেলিও তখন চুপ হয়ে যায়। বেলি তখন আবারও বলতে শুরু করে, আমি ভাবছি মিনুর কথা। কেন, ও আবার কি করলো? পুরো বাসা মাথায় তুলবে। বাসায় এসে ইরফান আর বেলি দুজনেই রুমে চলে যায়। মিনু তখন কাজে ব্যস্ত ছিল, তাই তেমন কিছু বলেনি। বেলি ভেবেছে ইরফান হয়তো আবার কিছুক্ষণ পরেই আবার বেরিয়ে যাবে, কিন্তু বেলি তো জানে না যে ইরফান ছুটি নিয়েছে আজকে। বেলি রুমে গিয়ে হিজাব খুলে ফ্যানটা ছেড়ে একটু ফ্যানের নিচে দাঁড়ায়। ইরফান তখনই দরজাটা আস্তে করে লাগিয়ে দেয়। তারপর বেলিকে পেছন থেকে জড়িয়ে ধরে। এইভাবে ইরফানকে জড়িয়ে ধরতে দেখে বেলিও অবাক হয়ে যায়। বেলি সেখানে চুপ করেই দাঁড়িয়ে আছে। ইরফান বেলিকে নিজের দিকে ঘুরিয়ে বুকে টেনে নেয়। বেলির মাথায় চুমু দিয়ে আরও নিবিড়ভাবে আঁকড়ে ধরে তার বেলি ফুলকে। বেলিও তখন পরম যন্ত্রে ইরফানকে জড়িয়ে ধরে। বেলিকে খাটে বসিয়ে দেয় ইরফান, ঠোঁটে দুজনেরই হাসির চিহ্ন। ইরফান তখন বেলির পেটে হালকা করে ছুঁয়ে দেয় আর বলে, বেলি, এখানে আমাদের বাবু আছে। হুম। আমি বাবা হব। হুম। কেউ আমায় বাবা আব্বু এসব বলে ডাকবে। হুম। বেলি, তুমি কি জানো তুমি আমায় কতটা সুখ দিয়েছো? সত্যি নিজেকে আজকে পৃথিবীর শ্রেষ্ঠ সুখী মানুষ মনে হচ্ছে। আমার মতো মানুষের কপালে এত সুখ আছে। কেন থাকবে না? আর আপনি অফিসে যাবেন না? বেলি, আর ভালো লাগে না। আপনি আগে এবার বন্ধ করো। যার তার সামনে আপনি আপনি বললে কেমন শোনায়? তো কি বলতাম? কেন তুমি বলা যায় না? বেলি তখন নিজের মাথাটা নিচু করে রাখে। তখন ইরফান বেলির দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলে, আজকে তোমার মুখ থেকে তুমি বের করেই ছাড়বো আমি। যেই ভাবা সেই কাজ। ইরফান চেপে ধরে বেলিকে, খাটে শুয়ে দেয় সে বেলিকে, আর নিজেও সাইড থেকে বেলির উপর হয়ে শুয়ে যায়। বেলির দিকে আপন মনে চেয়ে আছে সে। বেলির নজরও ইরফানের দিকে। তুমি করে বলো। ইরফানের কথায় বেলি অন্যদিকে ফিরে তাকায়। ইরফান তখন বেলির গালে ধরে বেলিকে তার দিকে ফিরায়। তুমি করে বলতে বলেছি। তুমি তো মুখ দিয়ে আসে না। বললেই আসবে, বলো। আসে না তো। আজকে কিন্তু এভাবেই আটকে রাখবো। এ তুমি বলো। আমি আপনি করেই বলি। না, তুমিই বলতে হবে। আমি তুমি করে বলতে পারি না তো। বাবুর মা যদি এত তেড়া হয় তাহলে আমার বাবুটার কি হবে? সেও তেড়া হবে। আমার বাবু লক্ষ্মী হবে। তাহলে তুমি করে বলো। ইরফানের অনেক জোরাজোরি পর বেলি বাধ্য হয়ে ইরফানকে তুমি করে বলতে। অবশেষে তার মুখ থেকে তুমি বের করে আনে ইরফান। এরই মাঝে দুজন কিছুক্ষণ হাসি ঠাট্টাও করে নেয়। ইরফান হঠাৎ করে ইমোশনাল হয়ে যায়। সে বেরিয়ে গেলে তার এক হাত দিয়ে স্পর্শ করে। ইরফান তখন হঠাৎই কিছু কথা বলা শুরু করে। বেলি এক ধ্যানে ইরফানের কথাগুলো শুনতে থাকে। বেলি, জানো আমি না জন্মের পর মাকে দেখিনি। বাবার কাছে শুনেছিলাম আমাকে জন্ম দিতে গিয়ে আমার মা মারা গেছেন। আমি ধরতে গেলে অনেকটাই মা হারাচ্ছিলাম। সেই আমার সন্তান হবে। কথাগুলো বলার সময় ইরফানের চোখ বেয়ে পানি পড়ে যায়।
ইরফানের চোখের পানি দেখে বেলির করে যায় কাপড় পড়ে যায়। বেলি আলতো হওয়া করে ইরফানের গালে ধরে। সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছুই করার নেই তার। আমাদের সন্তান মা বাবা দুজনেই পাবে ইনশাল্লাহ। বেলির কথায় ভরসা পায় ইরফান। চোখের পানিগুলো মুছে বেলিকে জড়িয়ে ধরে ইরফান আর নিজের মনের মধ্যে জমাট বাঁধা কিছু কথা বলতে থাকে সে। আচ্ছা, মেয়ে বাবু হবে নাকি ছেলে বাবু হবে? আমি কি করে বলবো? তোমার কি বাবু চাই? আল্লাহ পাক যা দিবে তাতেই খুশি। আপনার কি চাই? আবারও আপনি? আচ্ছা ঠিক আছে, তোমার কি চাই? একটা মেয়ে বাবু ঠিক তোমার মতো। যদি ছেলে বাবু হয়? তাহলেও ক্ষতি নেই, আল্লাহ পাক যা দেবেন তাতেই খুশি। আচ্ছা, বাবুর ছোট ছোট হাত পা হবে, আর ও অনেক নরম তুলতুলে হবে, তাই না? আগে তাকে আসতে দাও ভালোভাবে, সে আসুক আগে। ইরফানকে হাসি মুখে কথাগুলো বলে বেলি। এমন সময় বেলি আবার বলে ওঠে, অফিসে যাবা না? ছুটি নিয়েছি, আজকে তোমার সাথে কাটাবো। আমি তো ভালো আছি। বেলি প্লিজ, নিয়ম করে মেডিসিনগুলো নিতে হবে। হ্যাঁ খাবো। এমন সময় মিনু বাহির থেকে চিৎকার করতে থাকে, বাইরে দেন না, ইচ্ছা ভিত্তে ঢুইকা গেছে। না বুঝি মিনুরে কয়, মিনুর কি চিন্তা হয় না? থাউকা গিয়া, আমি কিডা? আমি তো কামের মাইয়া। বেলি আর ইরফান ভেতর থেকে মিনুর কথায় খিলখিল করে হাসে। তারপর ইরফান উঠে গিয়ে দরজা খুলে দেয়। মিনু তখন সোফা গোছাচ্ছে। ডাইনিং টেবিলের কাছে এসে জগ থেকে পানি ঢালতে ঢালতে মিনুকে উদ্দেশ্য করে ইরফান বলে, মিনু, তোর মনে আসবে রে, মিষ্টি খাওয়া তোর ভাই ভাবিকে। এমন কথায় মিনু চোখ বড় বড় করে তাকায়। দেখতে দেখতে সুখে শান্তিতে কেটে যায় 6টা মাস। এর মাঝে প্রায় কয়েকবার বেলি অসুস্থ হয়ে গেছে। ইরফানের শান্তি বলতে এই 6 মাসে সব গায়েব। মিনু একা হাতে অনেকটাই সামনে নিয়েছে সবটা। এই বাসায় একমাত্র মিনুই সেই ব্যক্তি যার উপর ইরফান আর বেলি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারে। মিনু যদি তাদের বিষও দেয়, তারা অনায়াসে বিষটাও খেয়ে নিতে রাজি। মিনু এতটাই বিশ্বস্ত তাদের কাছে। গ্রাম থেকে বেলির মাকে আনা হয়েছে। বেলির শরীর ভালো যাচ্ছে না ইদানিং, মিনুও পারে না, আর তাই বেলির মাকে আনানো হয়েছে। এখন বেলির 7 মাস প্রায় শেষ হতে চলল। শরীর আস্তে আস্তে ভারী হয়ে যাচ্ছে। বসলে আর তার উঠতে মন চায় না, আর শুলে তো উঠতেই চায় না। আগের থেকে অনেকটা সুন্দর হয়ে গেছে বেলি। মেক্সি পরে এখন। ইরফান নিজে পছন্দ করে কাপড় কিনে এনে দেয়। বেলি কখনো দামি দামি কাপড়ে স্বাচ্ছন্দ্য বোধ করে না, তাই তার কথা অনুযায়ী 60 টাকা গজের কাপড়ই কিনে এনে দেয় ইরফান। আর মিনুকে দিয়ে নিচে মোড়ের মাথার দর্জির দোকান থেকে সেলাই করিয়ে আনে বেলি। বেলি এখন যা পরে তাই ভালো লাগে বেলিকে। প্রায় সব রঙই বেলিকে বানায়। ইরফানও বেশ সিনসিয়ার হয়ে গেছে। এই 7 মাসে কম করে না হলেও প্রায় 25 বার ডক্টরের কাছে নিয়ে গেছে বেলিকে। বেলির প্রবলেম একটাই, বেলির রক্তের প্লাটিলেট অনেক কম। তাই 15 দিন কি 1 মাস পর পর বেলিকে বাসায় এসে স্যালাইন পুশ করে দিয়ে যাওয়া হয়। এই সব কিছু ইরফান নিজেই দেখাশোনা করে। ইরফান মোটেও চায় না বেলির একটু অযত্ন হোক। সে বেলিকে কোনো রকম অযত্ন করে না এবং অযত্নে রাখেও না। বেলির জামা কাপড় থেকে শুরু করে বেলির মাথার চুল অব্দি পরিপাটি দেখতে চায় সে। আর বেলি সে ইদানিং বড় বেশি খুঁতখুঁতে হয়ে গেছে। অল্পতেই রেগে যায়, বিরক্ত হয়, আবার মাঝে মাঝে কাঁদে। তার মন এক এক সময় এক এক রকম থাকে। তাই ইরফান বেচারাও বেলির কথায় হানা করে। বেলির সব কথাই ইরফান অনায়াসে শুনে নেয়। ইরফান অনেক এনজয় করে এই সময়গুলোকে, কারণ সে বাবা হতে চলেছে। আজকে তাড়াতাড়ি বাসায় চলে এসেছে ইরফান। বিকেলের দিকেই চলে এসেছে সে। বেলি তখন জানালার পাশে দাঁড়িয়েছিল। ইরফানকে গেটের ভেতরে ঢুকতে দেখে বেলির বুকে মোচড় দিয়ে ওঠে। ইরফান কলিং বেল দেওয়ার আগে বেলি গিয়ে দরজা খুলে দেয়। বেলির এভাবে দরজা খুলে দেওয়া দেখে ইরফানও অনেকটা অবাক। ইরফান হাসি মুখে বেলির গালে আলতো করে ছুঁয়ে দেয় আর বলে, আজকে একেবারে দরজা খুলে দাঁড়িয়ে আছো যে? তুমি এখন এই সময় বাসায়? চলে আসলাম। শরীর ভালো তো? আলহামদুলিল্লাহ। ইরফান ভেতরে গেলে বেলি দরজা লাগিয়ে দেয়। ইরফান বদলে গেছে, শুধু বদলে যায়নি, অনেকটাই বদলে গেছে। নামাজ পড়ে 5 ওয়াক্ত, 1 ওয়াক্ত নামাজ সে কাজা করে না। অফিসেও নামাজ আদায় করে নেয়। ইরফান রুমে ঢুকতে ঢুকতে বেলিকে জিজ্ঞেস করতে থাকে, মা কি করে? শুয়ে আছে। আর মিনু? মিনু মায়ের সাথে আছে। মায়ের সাথে মিনুর ভালো জমেছে। হ্যাঁ অনেকটা। ভেতরে গিয়ে ফ্যান ছেড়ে বসে ইরফান। এইখানেও বেলির সমস্যা। ফ্যান ছাড়লা কেন? বাইরে থেকে আসছি, একটু হাওয়া লাগুক গায়ে। বেলি বিরক্তিকর চেহারা করে দাঁড়িয়ে থাকে। ইরফান বুঝে যায় বেলির বাতাসে সমস্যা হচ্ছে, তাই নিচ থেকেই ফ্যান অফ করে দেয়। রাতে খাবার খেয়ে বেলি রুমে হাঁটাহাঁটি করছে।
আর ইরফান বিছানায় বসে ল্যাপটপে কাজ করছিল। বেলি রুমের এ মাথা থেকে ও মাথা অবধি এইভাবেই হাঁটাহাঁটি করতে থাকে। আর তার কিছুক্ষণ পর বিছানায় এসে ইরফানের পাশে বসে সে। ইরফানের কাঁধে হাত দিয়ে ইরফানকে ডাকতে থাকে। শুনছো? বলো। দেখো না, পাগুলো কেমন ফুলে গেছে। বেলির পায়ের দিকে তাকায় ইরফান। আসলে পাগুলো ফুলে গেছে বেলি। ডক্টর গতবার বলেছিলেন হাতে পায়ে পানি নামবে, হয়তো তাই ফুলে গেছে। ইরফান ল্যাপটপ অফ করে দেয়, দিয়ে বেলির দিকে ফিরে। এটা কিছু না, স্বাভাবিক ব্যাপার, ভয় পেও না। পায়ের কামড়ানি কাকে বলে? ব্যথা বেশি করছে? টিপে দেই? আরে না, লাগবে না। ইরফান বেলির কথা আমলে না নিয়ে বেলিকে শুয়ে দেয় আর বেলির পাগুলো টিপতে থাকে। আমার জন্য যে মানুষটা এত করতে পারে, তার এই সময় তার সেবা না করলে আমি তো কাফেরের থেকেও খারাপ হয়ে যাব। বেলি, তুমি ঘুমানোর চেষ্টা করো। ইরফানের কথায় বেলি শান্তির নিঃশ্বাস ফেলে। ইরফান যে এত বদলে যাবে সে ভাবেনি। একজন আদর্শ মানুষ, একজন আদর্শ স্বামী হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছে ইরফান। হয়তো এমনি করে একদিন নিজেকে আদর্শ বাবা হিসেবে গড়ে তুলবে। হালকা মুচকি হাসি দিয়ে বেলি চোখে ঘুম নামায়। আর ইরফান বেলির ঘুমানোর আগ পর্যন্ত বেলির পাগুলো টিপতে থাকে। আল্লাহ পাকের এক অদ্ভুত লীলা চলে এই ধারায়। সেই লীলা চলে মনুষ্য জীবনে। মনুষ্য এক জীবনে সব পায় না, আবার অনেকে এক জীবনে সব পাওয়াগুলো না চাইতেই পেয়ে যায়। বেলিও ঠিক তেমন এক মনুষ্য, যে এক জীবনে বহুত কিছু হারিয়েছে তার বাবাকে, হারিয়েছে এক সহজ সরল মানুষের ভালোবাসা। এক বুক স্বপ্ন নিয়ে স্বামীর ঘরে এসেছিল সে, সেখানে পাওয়া হয়নি স্বামীর ভালোবাসা। একদিন হুট করে আল্লাহ পাক কেন জানি তার ঝোলা পরিপূর্ণ করতে থাকে। তারপর তার গর্ভে আসে এক নতুন প্রাণ। আল্লাহ পাক তার সবটুকু নিয়ামত একসাথেই বেলির ভাগ্যে ঢেলে দিয়েছেন। এ হয়তো বেলির পাওনা ছিল। এভাবে হয়তো আল্লাহ পাকের নিয়ামত আদায় করে নিতে হয় উপরওয়ালার কাছ থেকে। আজ 9 মাসে পড়েছে বেলির প্রেগনেন্সির। এই মাসের লাস্টের দিকে ডেট পড়েছে। শরীরের কন্ডিশন ততটা ভালো না বেলির, নর্মাল সম্ভব না, তাই সিজারিয়ান করাতে হবে। বেলি যথেষ্ট শক্ত আছে, ভয় পাচ্ছে ইরফান, কারণ বেলির শারীরিক অবস্থা তেমন ভালো নেই। গতকাল কোরআন খতম করেছে বেলি। ইরফান মসজিদে মিলাদ দিয়েছে। যে নারী সন্তান সম্ভব অবস্থায় কোরআন খতম করে তার সন্তান একজন নেককার মানুষ হন। হয়তো বেলিও এমনটাই চায়। জানালার পাশে দাঁড়িয়েছিল বেলি। হঠাৎ করে পুরনো সব কিছু স্মৃতি মনে পড়ে যায় তার। আজ ইরফানকে বেলি ফুল আনতে বলেছে বেলি। ইরফান বারবার জিজ্ঞাসা করার পরেও বেলি কিছু বলেনি। আজ রাতে সে সাজবে। বন্ধ করে ইরফানের সামনে আজ আবার সাজবে সে। সেই সাদা শাড়িটা পরে খোপায় বেলি ফুলের মালা পরবে সে। অবশ্যই এর কারণ আছে। সেদিন রাতে একবার ইরফান বলেছিল, বেলি, আবার সেই সাদা শাড়িটা পরবা, আর এটা অনেক সুন্দর লাগে তোমায়। তাই ভাবছে আজ একবার পরবে, তবে এক পেজ বাঙালি ভাবেই পরবে। তাই বেলি ফুল আনতে বলা ইরফানকে। ইরফান বেলি ফুলের মালাটা এনে টেবিলের উপর রেখে দিয়েছে। রাতে খাবারের পর ইরফানকে প্রায় 30 মিনিট রুমের বাহিরে দাঁড় করিয়ে রেখেছে বেলি। ইরফান প্রায় বিরক্ত হয়ে গেছে। এইভাবে এতক্ষণ ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকা যায় নাকি? তারপর দরজায় নক করে সে। বেলি, এই বেলি, তোর আমি বের করব, দরজা খোল ফাজিল। বেলি, শরীর খারাপ তোমার, আর তুমি দরজা আটকে রেখেছো, এইগুলো কি ফাজলামি বেলি? 1 মিনিট। 1 সেকেন্ডও না, দরজা খুলো। তার কিছুক্ষণ পর বেলি দরজা খুলে ইরফানের সামনে দাঁড়ায়। ইরফান আর দরজার ভেতরে ঢুকতে পারেনি। সে সেখানেই ফিট হয়ে যায় বেলিকে দেখে। এই যেন এক সাদা অপ্সরা তার ঘরে। একেবারে বাঙালি নারী বেলি। মাথায় খোপা করে বেলি ফুলের মালাটা গুঁজে দিয়েছে। চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, এক প্যাচ করে শাড়ি পরে ভরা পেটে দাঁড়িয়ে আছে বেলি। ইরফান যেন ঘোরের মাঝে চলে গেছে বেলিকে দেখে। হঠাৎ করে তার মুখ থেকে বেরিয়ে যায়, বেলি ফুল। বেলি মুচকি হেসে ইরফানের হাত ধরে তাকে রুমের ভেতরে ঢুকিয়ে নেয়। তারপর দরজাটা লাগিয়ে দেয় সে। ইরফান বেলির দিকে তাকিয়ে আছে এক পলকে। এরই মাঝে বেলি ইরফানকে বলে ওঠে, কেমন লাগছে? এই কি দেখো এইভাবে? অসাধারণ, মাশাআল্লাহ, আমার বউ একেবারে সাদা পরি লাগছে। এইবার গান শোনাও। বেলির এমন অদ্ভুত আবদারে অবাক ইরফান। বারবার না করছে সে তো গান পারে না, কি গান গাইবে? বেলি আরো জেদ করে, তুমি গাইবে না? আমি পারি না তো। না পারলেও গাও, আমি শুনবো। প্রায় কয়েকবার নানা করা হয়ে গেছে ইরফানের, কিন্তু বেলি শুনছেই না। তারপর ইরফান চাপা গলায় গান করা শুরু করে। সাদা শাড়িতে বেলিকে অত্যন্ত সুন্দর লাগছিল, অনেকটা দেবীর মতো।
বেলিকে দেখে ইরফান সেই দারুণ গানটা তার গলায় ধরে। মুগ্ধ নয়নে এক হাতে ইরফানের কাঁধ ধরে অন্য হাতে নিজের ভারী প্যাট হাতে চালের আলো উপভোগ করে বেলি। আজ বুক ভরে নিঃশ্বাস নিচ্ছে সে। এই নিঃশ্বাসে আছে শুধুই শান্তি। বেলির কোমর আঁকড়ে ধরে আপন মনে গান গাইছে ইরফান। এ যেন এক অসাধারণ মুহূর্ত, এ যেন এক ভালোবাসার মুহূর্ত, এ যেন এক স্পর্শকাতর অনুভূতি যা মনকে অনায়াসেই ছুঁয়ে যায়। হাত পা ফুলে গেছে বেলির, শরীরে জোর নেই বললেই চলে, তবুও সে মনের দিক থেকে শক্ত আছে। আর এক সময় বাবু ভেতরে ফুটবল খেললে তো বেলির দফারফা হয়ে যায়। ইদানিং বাবু ভেতরে ভালোই খেলাধুলা করে, সে হয়তো খেলে মজা পায়, কিন্তু এদিকে উপরে বেলির অবস্থা খারাপ হয়। রাতে বেলি শুয়ে আছে, ঠিক শুয়ে আছে বললেও ভুল হবে, খাটের সাথে হেলান দিয়ে শুয়ে বসে আছে। ইরফান বেলির পাগুলো বালিশের ওপর তুলে দিয়েছে, কিন্তু বেলির মনে শান্তি নেই, কারণ আজ অফিস থেকে আসার পর ইরফানকে অন্যরকম লাগছিল, যা বেলির চোখে সহজেই পড়ে যায়। অন্যান্য দিন ইরফান বেলির সাথে কথা বলে, হাসি খুশি থাকে, কিন্তু আজ একদম অন্যমনস্ক। কিছু তো একটা হয়েছে যা বেলির মন ধরতে পেরেছে। আস্তে করে উঠে গিয়ে অতি সাবধানে হেঁটে হেঁটে ইরফানের পাশে গিয়ে বসে বেলি। ইরফান গালে হাত দিয়ে ল্যাপটপ দেখছে। ইদানিং ইরফানও কেন জানি সুন্দর হয়ে যাচ্ছে। ছেলের বাপ হবে নাকি মেয়ের বাপ হবে কে জানে, তার হবে বাপ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে, সাথে মাও। পেটে হাত দিয়ে ইরফানের পাশে বসে বেলি। ইরফান এতটাই মগ্ন আছে যে বেলি যে তার পাশে এসে বসেছে তার কোনো ধারণাই নেই। এতেই বেলি আরো বুঝে গেছে যে ইরফানের কিছু তো একটা হয়েছে। বেলি আস্তে করে ইরফানের কাঁধে হাত রাখে। কাজ করতেছো? বেলির হাতের স্পর্শ আর মুখের কথা শুনে অত্যন্ত শান্ত নজরে ইরফান বেলির মুখের দিকে তাকায়। বেলির চেহারার মাঝে এক অসাধারণ আকর্ষণ আছে, যা অন্যের মন মানসিকতাকে আকর্ষণীয় করে তুলতে বেশি সময় নেয় না। হালকা মিষ্টি হেসে বেলির গালে স্পর্শ করে উত্তর দেয়, একটু বাকি আছে। কি হয়েছে তোমার? কোথায় কি হয়েছে? লুকিও না, তোমার কিছু তো হয়েছে, বলো না কি হয়েছে। আরে না রে পাগলি, কিছুই হয়নি, আমি ভালো আছি। মিথ্যে কেন বলো? বেলির মনটা ছোট হয়ে যাক ইরফান চায়নি, আবার বেলিকে মিথ্যাও বলতে চাচ্ছে না সে, তাই বাধ্য হয়ে সত্যিটাই বলে দেয় সে। আজকে অফিস থেকে বের হয়ে যখন আসতে যাব তখন একজনকে দেখলাম। কাকে দেখলা? রবিকে। রুবির কথা শুনে ধক করে বুকে একটা মোচড় দিয়ে ওঠে বেরির। হঠাৎ রুবির সাথে দেখা, কি চায় রুবি এখন? নানান চিন্তা এক নিমিষে বেলির মুখে ভেসে ওঠে, যা ইরফানের মনে দাগ কাটতে এক মিনিটও লাগেনি। ইরফান বুঝে গেছে এত কিসের চিন্তায় ডুবে গেছে বেলি। মুখে না বললেও ভেতরটা তার ফেটে যাচ্ছে, তাও ইরফানের জানা আছে। আলতো করে বেলিকে বুকে টেনে নেয় ইরফান। ইরফান বেলি ফুলেরই থাকবে, সে আর দ্বিতীয় অন্য পানে যাবে না। আচ্ছা, সে আর দ্বিতীয়বার অন্য পানে যাবে না। সে ভালোবাসে তার এই সহজ সরল বেলি ফুলকে, যে কিনা তাকে এক নতুন প্রাণের সন্ধান দিয়েছে। আমি ভালোবাসি আমার বেলি ফুলকে। ইরফানের কথাগুলো শুনে বেলিকে ইরফানকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে দেয়। নিশ্চুপ মুখ করে শুধু চোখ থেকে পানি ঝরাচ্ছে বেলি, কিছু বলছে না সে। বেলির এই অসাধারণ কিছু আচরণ যা ইরফান চাইলেও অপেক্ষা করতে পারে না। আরও জড়িয়ে নেয় সে বেলিকে। কেঁদো না, আমি রবিকে দেখেছি অন্যভাবে, নতুন বিয়ে করেছে। গত 2 মাস আগে বিয়ে হয়েছে তার। ছেলে নাকি তার পূর্ব পরিচিত। রবি সেই লেভেলের মেয়ে যে কিনা সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বের হয়ে যায়। তার থেকে নোংরা আর কাপুরুষ তো আমি, যে কিনা। ইরফানকে আর কিছু বলতে দেয়নি বেলি। ইরফানের মুখে হাত দিয়ে চুপ করিয়ে দেয় সে ইরফানকে। ইরফান চুপ করে চোখে পানি ছেড়ে দেয়। বেলিও কাঁদতে থাকে মুখ বুঝে। এর মাঝে ইরফান বেলির ভারী পেটে হাত রাখে আর বলে ওঠে, আম্মা জান আমার কেমন আছে গো? চোখ মুছে ইরফানের বুক থেকে মাথা উঠিয়ে সেও বলে, লাথি মারে তোমার আম্মা জান? উইমেন্স ফুটবল টিমে ভর্তি করবো আম্মা জানকে। আর আমার যে যন্ত্রণা দেয় তার বেলায়? তাকে আসতে দাও, আর তুমি সুস্থ হও, সব যন্ত্রণা সুখে পরিণত করে দেব। হপ। ইরফানের হাসিটা মাশাআল্লাহ। এক পলক চেয়ে আছে বেলি ইরফানের দিকে। ইরফান দিন দিন অনেক হ্যান্ডসাম হয়ে যাচ্ছে আর অনেক সুন্দর। এরই মাঝে ইরফান বলে ওঠে, আর তো কয়েকটা দিন, তারপর আম্মাজান চলে আসবেন আমার। আল্লাহ পাকের দোয়ায়। হ্যাঁ, বেলি আর ইরফানের মেয়ে হবে। লাস্টবার আল্ট্রা করিয়েছিল তারা, সেখানেই ডক্টর সুনিশ্চিত করেছেন যে তাদের মেয়ে হবে। ইরফান অনেক খুশি তার মেয়ে হবে বলে। হঠাৎ করে বেলি দুহাতে পেট চেপে হালকা চিৎকার করে ওঠে, মা গো!
ইরফান বেলির চিৎকার শুনে আঁতকে ওঠে। হুট করে বেলিকে ধরে ফেলে সে। কি হয়েছে বেলি? লাথি মারলো। উফ তাই? উফ। অনুভূতি কেমন বেলি? এই এক অজানা অনুভূতি, এই অনুভূতিটুকু না হয় আমারই থাক। কেন আমাদের হওয়া যায় না? হ্যাঁ তাও কথা, এই অনুভূতিটুকু না হয় আমাদেরই থাক। হ্যাঁ থাক আমাদের হয়ে। এখন চলো, ঘুমাবে। তোমার কাজ শেষ, চলো চলো। ইরফান বেলিকে ধরে ওঠায়। পেটটা বেশ বড় হয়ে গেছে, 9 মাস চলছে, বেলির পেট তো বড় হবেই। বিছানায় নিয়ে গেছে ইরফান বেলিকে, আলতো করে শুইয়ে দেয় সে বেলিকে। পা ব্যথা করে? মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুলের মাথা অবধি এত ব্যথা, আর কি ফুলে গেছে দেখছো? আমি টিপে দেই? আরে না, লাইট অফ করে আমার পাশে আসো, ঘুমাও। তুমি ঘুমানোর চেষ্টা করো। তুমি পাশে আসো, আমি তোমার বুকে হাত দিয়ে রাখবো, না হয় ঘুম আসবে না। বেলির কথায় হালকা হেসে ইরফান লাইট অফ করে বেলির পাশে এসে শুয়ে যায়। ইরফান শোয়ার পর বেলি কাত হয়ে ইরফানকে জড়িয়ে ধরে, কিন্তু ইরফান নিজেকে ধরতে দেয় না বেলি। কেউ ধরলে নাকি বেলির নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, তাই চুপ করে ইরফান এক হাত দিয়ে বেলির হাত ধরে আর অন্য হাত দিয়ে বেলির চুলে বিড়ি কেটে দেয়, যাতে বেলি ঘুমিয়ে যায়। একসময় বেলি আসলেই ঘুমিয়ে যায়। বেলির মাথায় বিড়ি কেটে দিতে দিতে ইরফানও ঘুমিয়ে যায়। ভালোবাসাগুলো এখানে আস্তে আস্তে ধরা দেয় সুখরূপে, যা এসেছে ইরফান আর বেলির মাঝে। শেষ রাতের দিকে বেলির চিৎকার শুনে ইরফানের ঘুম ভেঙে যায়। বিছানায় বসে ইরফান বেলিকে দেখতে পায় না। হঠাৎ ওয়াশরুমের দিকে নজর দেয় ইরফান। শব্দ সেখান থেকেই আসে। ইরফানের কলিজায় আর পানি নেই। ধূপধাপ করে তাড়াহুড়ো করে নেমে ওয়াশরুমের কাছে যায় ইরফান। ওয়াশরুমের দরজা খোলা ছিল। ইরফান ভেতরে ঢুকে যায়, দেখে বেলি ফ্লোরে বসে আছে, প্রচন্ড কাঁদছে মেয়েটা। ইরফান কি করবে না করবে বুঝতে পারছে না। এই মুহূর্তে তাকে পাগল পাগল লাগছিল। ইরফান দৌড়ে গিয়ে বেলিকে তোলার চেষ্টা করে। বেলি উঠতে পারছে না। ইরফান প্রায় কেঁদে দিয়েছে। মাকে ডাকো, মাকে ডাকো। বেলির মুখ থেকে মায়ের কথা শুনে ইরফানের মাথায় আসে তার শাশুড়ির কথা। ইরফান বেলিকে বলতে শুরু করে, তুমি একা একা কেন আসলা? আ মাকে ডাকো। আমাকে ডাকলা না কেন? তুমি ঘুমিয়েছিলে, মাকে ডাকো। ইরফান দৌড়ে গিয়ে বেলির মাকে ডাকে। জামাইয়ের মুখ থেকে এই খবর শুনে বেলির মা দৌড়ে আসে। মেয়েকে এইভাবে পড়ে থাকতে দেখে বেলির মা কেঁদে দেয়। কেমনে পড়ছো রে মা? মা ধরো আমারে। ইরফান আর বেলির মা মিলে বেলিকে তোলে। বেলির লেবার পেন উঠে গেছে। বেলিকে উঠানোর সাদা টাইলসের দিকে নজর যায় ইরফানের। ফ্লোরে রক্ত দেখে আটকে ওঠে ইরফান। ওর মুখ দিয়ে আচমকাই বের হয়ে যায়, মা রক্ত। ইরফানের কথা শুনে বেলির মা ফ্লোরে তাকায়, সাথে বেরিয়েও। বেলির রক্ত ছুটে গেছে। বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না, যত দ্রুত সম্ভব হাসপাতালে নিতে হবে তাকে। এইদিকে ব্যথার যন্ত্রণায় ছটফট করতে থাকা বেলি বারবার চিৎকার করে ওঠে। মিনু চেঁচামেচি শুনে দৌড়ে আসে। বেলির মা কোনো রকম বেলির মেক্সি পাল্টে দেয় আর কিছু জামা কাপড় নিয়ে নেয়। মিনু কেঁদে দেয় বেলিকে দেখে। ঘড়িতে রাত প্রায় 3:30। এত রাতে এই বিপদ? কথায় আছে বিপদ সবসময় রাতেই আসে। রাতেই এসেছে বিপদ, ভয়ানক বিপদ, যা উল্টে পাল্টে দিচ্ছে ইরফানকে। বেলি কান্না তার কলিজায় গিয়ে লাগছে। পেট ধরে বারবার চিৎকার করছে বেলি। কোনো রকম সিএনজি একটা ডেকে নিয়ে হাসপাতালে রওনা দেয় ইরফান। মিনুকে বাসায় রেখে গেছে সবাই। মিনু বারবার বলেছে যাবে সাথে, কিন্তু বাসা খালি থাকায় তাকে আর নিয়ে যায়নি ইরফান। বেলির মা বেলিকে জড়িয়ে রেখেছে আর পাশে ইরফান বসা। যত দ্রুত সম্ভব হাসপাতাল যাচ্ছে তারা। ব্যথার যন্ত্রণায় বারবার ইরফানের হাতটা চেপে ধরে বেলি। কোনো রকম হাসপাতালে নিয়ে যায় বেলিকে। ডক্টর তখন অফ ডিউটিতে ছিল, তাকে ফোন করে আনানো হয়। সে এসে চেঁচামেচি শুরু করে দেয়। হয়তো পিছলে গিয়ে। নার্স ডক্টরের কথায় ওটি রেডি করতে চলে গেছে। 15 মিনিটের মাথায় বেলিকে ওটিতে নিয়ে যাওয়া হয়। যাওয়ার সময় বেলি খুব কেঁদেছে ইরফানকে ধরে, অনেক কেঁদেছে নিজের মাকে ধরে। ডক্টরের তাড়াহুড়ায় বেলিকে ওটিতে নিয়ে যাওয়া হয়। এদিকে ইরফানের শরীর কাঁপা শুরু হয়ে যায়। বেলির রক্ত দেখে আর ব্যথা দেখে ইরফান হতভম্ব হয়ে আছে। ইরফান পাগলের মতো করতে থাকে। এই সময়ে ভরসা একমাত্র আল্লাহ পাক আর বেলির মা। বেলির মা বারবার বড় খতমের দোয়া পাঠ করছেন আর জামাইকে সান্ত্বনা দিচ্ছেন। এরই মাঝে ওটি রুমের লাইটটা জ্বলে ওঠে আর ইরফান তা দেখে নিজের হাতটা মুষ্টিবদ্ধ করে নেয়। ওটি চলছে আর বাহিরে ইরফানের বুকটা খা খা করছে। কেন যে এত ঘুম এলো আর কেন যে বেলি তাকে ডাকলো না। বেলির খুব কষ্ট হচ্ছে। এই ভেবে বারবার চোখ জোড়া তার পানিতে ভরে উঠছে। নিজের কাছে নিজেকে খুব খারাপ মনে হচ্ছে তার কাছে। পাগল পাগল লাগছে তার সবকিছু।
বেলির মা ইরফানের পাশে বসে আছে। ইরফান বেলির মাকে উদ্দেশ্য করে বলে, ভেতরে ওর খুব কষ্ট হচ্ছে তাই না মা? ইরফানের কথায় বেলির মা মনে মনে ভেঙে পড়লেও জামাইয়ের সামনে নিজেকে কঠিন অবস্থায় রেখেছেন যাতে জামাই ভেঙে না পড়ে। দৃঢ়কণ্ঠে তিনি বলেছেন, মা হইতে গেলে কষ্ট করতে লাগে বাবা, ধৈর্য ধরো বাবা, আল্লাহ পাক আছেন তো, তিনি একটা দিক করবই। আমার ভালো লাগছে না কিছুই। আর আমি যে কেন এত ঘুম দিলাম? এইটা কি কও বাবা, ঘুমাইবা না কি দাঁড়াইয়া থাকবা নাকি? যা হইছে হওয়ার আসেল তাই হইল, আল্লাহরে ডাকো। শাশুড়ির কথায় খানিকটা শান্ত হয় ইরফান, তবুও তার মন আর রুহ পড়ে আছে ওটিতে। ইরফান চুপ করে বসে তো আছে, কিন্তু তার ভেতরে ঝড় কেবল সে একাই সামনে নিচ্ছে। অন্যদিকে ওটিতে প্রায় 1 ঘন্টা সময় নিয়েছে ডক্টর। ব্লিডিং হতে যাওয়াতে সমস্যা হয়েছে, আর তাছাড়া বেলির শরীর অনেকটাই দুর্বল, যার কারণে বেলির রেসপন্স খুব কম। তাই ডক্টর তার সর্বোচ্চ চেষ্টা প্রয়োগ করেছেন এইখানে, যাতে বাচ্চা এবং মা দুজনেই বেঁচে বাহিরে বের হতে পারে। বিগত 1.5 ঘন্টা যাবৎ ওটি করে অবশেষে পৃথিবীর মুখ দেখে বেলির মেয়ে। সর্বোচ্চ চেষ্টায় ফলাফল অবশেষে বেলি এবং তার সদ্য নবজাতক মেয়ে আলহামদুলিল্লাহ ভালো আছে। বাচ্চাকে ক্লিন করে বাহিরে বের করে আনে নার্স। নার্সের হাতে বাচ্চা দেখে ইরফানের জানে যেন পানি আসে। নার্স বাচ্চাকে এগিয়ে দিয়ে বলে, বেলির মা তখন নার্সকে উদ্দেশ্য করে বলে, বাবুরে বাবার কোলে দেন। নার্স ইরফানের দিকে বাচ্চাকে এগিয়ে দেয়। নার্সের হাতে বাচ্চা দেখে ইরফানের হাত পা কাঁপা শুরু করে দেয়। এতটুকুন একটা জান এই এতটুকুন একটা শরীরে, একদম ছোট ছোট হাত পা, ছোট ছোট আঙুল, হাই তুলছে বারবার বাচ্চাটা। এমত অবস্থায় বেলির মা ইরফানকে বলে, কোলে লও বাবা, তোমার মেয়েরে কোলে লও। শাশুড়ির কথায় ইরফান তার মেয়েকে কোলে নেয়। মেয়ে বাপের কোলে উঠে হাত পা ছুঁড়ে হাই তুলে টিপ টিপ করে যায়। মেয়েকে কোলে নিয়ে ইরফানের পুরো শরীরে শীতল হাওয়া বয়ে যায়। ইরফানের চোখ বেয়ে অনায়াসে পানি ঝরে যায়। অনুভূতিগুলো হয়তো এমনই হয়, সন্তানের বাবা হওয়ার হয়তো এটাই হয়, বাবা হওয়ার অনুভূতি হয়তো এমনটাই হয়। নিজেকে তখন পৃথিবীর শ্রেষ্ঠ ধনী মনে হচ্ছিল ইরফানের, কারণ এই মুহূর্তে তার হাতে দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ ছিল। মেয়েকে কোলে নিয়ে ইরফানের বেলির কথা মনে পড়ে যায়। সে তখনই নার্সকে জিজ্ঞেস করে, বেলি কেমন আছে? মানে আমার স্ত্রী, সে কেমন আছে? নার্সের কথায় কলিজা ঠান্ডা হয় ইরফানের। সে মেয়েকে নিয়ে চেয়ারে বসে যায়। আমার মা কেমন আছে? কেমন আছে আমার আম্মা জান? মেয়েকে কোলে নিয়ে কত কথা ইরফানের। কিছুক্ষণ পরে ইরফান তার শাশুড়ির কোলে দেয় বাচ্চাকে। বেলির মায়ের এ যেন এক অন্যরকম অনুভূতি, যে বেলিকে আতুর ঘরে জন্মের পর এইভাবে কোলে নিয়েছেন, আর সেই বেলির মেয়েকে হাসপাতালের করিডোরে এইভাবেই কোলে নিয়েছেন। নারীদের এই জিনিসগুলো খুব ভাগ্য করে আসে। প্রথমে নিজের সন্তানকে কোলে নেওয়ার স্বাদ, তারপর সেই সন্তানের সন্তানকে কোলে নেওয়ার স্বাদ, এ যেন আত্মা জুড়িয়ে যাওয়া এক অনুভূতি। বেলিকে প্রায় 20 মিনিট পর কেবিনে দেওয়া হয়। জ্ঞান পুরোপুরিভাবে ফিরে নেয় তার। চোখ তার ঘুমের রাজ্যে। একটা পরিষ্কার কেবিনে বেলিকে রাখা হয়েছে। তার এক পাশে পাশাপাশি 2টা বেড, আরেক পাশে একটা দোলনা রাখা হয়েছে। বেলি সেখানে পরম নিশ্চিন্তে ঘুমাচ্ছে। বাচ্চাও তার নানির কোলে আছে। ইরফান বেলির দিকে চেয়ে আছে। ইরফান বসে থেকেই বুঝে গেছে ঘুমন্ত বেলির শরীরটা কতটা ক্লান্ত। পুরো শরীরের ক্লান্তটা বেলির চেহারায় ভর করেছে। প্রায় 1 ঘন্টা পর পুরোপুরিভাবে বেলি সেন্সে আসে। সকালটা যে কোন দিক দিয়ে হয়ে যাচ্ছে তা কেউই বুঝতে পারেনি। সকাল হওয়ার পরে ইরফান তার বাবাকে ফোন করে জানায়। অফিসে বসকে মেইল করে দেয় তার ছুটি লাগবে, সে যে বাবা হয়েছে। অন্যদিকে কয়েকজন কলিগকে ফোন করে সুখবর জানিয়ে দেয় ইরফান। অবশ্য সেই কয়েকজন কলিগ সবটাই জানে, বেলিকে, রুবিকে, কিন্তু তারাও প্রথমে ইরফানকেই কথা শুনিয়েছে, না দেখে বেলিকেই সাপোর্ট করেছে। অফিসের অন্যান্য কলিগরা এত কিছু জানেও না, তাই তাদের খোলসা করে কিছুই বলার নেই ইরফানের। বেলির জ্ঞান ফেরার পর ইরফানকে সামনে দেখতে পায় সে। ইরফানকে দেখে খুশিতে হেসে দেয় বেলি। ওটি রুমে বেলিকে তার বাবুকে দেখানো হয়েছিল একবার, তবুও ইরফানকে জিজ্ঞেস করে, বাবুকে দেখছো? ইরফান হাসি মুখে জবাবও দেয়, হ্যাঁ দেখছি। কেমন হয়েছে দেখতে? বেলির ঘরে আরেক বেলি, ছোট্ট বেলি। বেলির মা নাতনিকে কোলে নিয়ে বসে মেয়ের পাশে দাঁড়ায় আর বলে, তোর মেয়ে মাশাল্লাহ একেবারেই চুপচাপ রে বেলি ফুল। মাশাআল্লাহ, ভালো মা। এটা বলতে যা দেরি, আম্মাজান এই যে চিৎকার শুরু করছে, ছোট্ট কণ্ঠে ওয়া ওয়া করে তার কান্না শুরু। এই কান্না জানান দিচ্ছে তার ক্ষুধা পেয়েছে। বড় হয়ে গেলে তো মাকে বকে দিত,
এখন তো সে এতই ছোট যে মা বলতে পারে না, তাই ওয়া ওয়া করে জানান দিচ্ছে, মা আমার ক্ষুধা পেয়েছে। মায়ের বুকের প্রথম শাল দুধের স্বাদ সব মায়ের বুকের প্রথম শাল দুধের স্বাদ সব নবজাতকদের প্রাপ্য থাকে। বেলির বাচ্চাটাও গলা ফাটাচ্ছে তার জন্যে। বেলির মা ইরফানকে একটু বাহিরে যেতে বলে। শাশুড়ির কথা ইরফান উঠে বাহিরে যায়। এর ফাঁকে বেলি তার সদ্য নবজাতককে দুধ দেয়। অন্যদিকে আজ ইরফান পরিপূর্ণ, আজ তার সংসার পরিপূর্ণ, স্বয়ং সম্পূর্ণ সে। বেলি আজ তাকে দুনিয়ার সেরা সম্পদ উপহার দিয়েছে। বেলি এক মহান আত্মত্যাগী নারী, যে কিনা তার এই এতটুকু জীবনে নিজের সবটা বিসর্জন দিয়েছে ইরফানের জোগাচ্ছে। বেলি সেই নারী যে কিনা ইরফানের মারধর, ইরফানের সব রাগ সহ্য করে নিজের মাঝে ধারণ করে নিয়েছিল অনায়াসে। নিজের বক্ষে ধারণ করেছিল সব ব্যথা, সব যন্ত্রণা। তবুও মুখ ফুটে কিছুই চায়নি সে। বেলির ধৈর্যশীলতা আজ তাকে সবটা দিয়েছে। ইরফানের ভালোবাসা, একটা সাজানো সংসার, একটা ফুটফুটে সন্তান, সব পেয়েছে। 10 দিন পর বেলিকে আর তার মেয়েকে বাসায় আনা হয়। পুরো বাসা পরিষ্কার করে রেখেছে মিনু। এই 10 দিনের মাঝে মিনু হাসপাতালে মোট 15 বার গেছে। এমনও দিন গেছে দিনে 2 বারও গিয়েছে সে বেলিকে খুব ভালোবাসে। তেমন ভালোবাসে বেলির সংসারকে, আর এখন সবকিছুর ঊর্ধ্বে ভালোবাসে বেলির সন্তানকে। মা ছাড়া তার মুখে কথাই রোচে না এখন। মিনু চায় সারাক্ষণ বেলির বাচ্চা তার কাছে থাকুক। গ্রাম থেকে ইরফানের বাবা এসেছেন। বেলি আর ইরফানের বাচ্চার নামকরণ, সাথে মিলাদ হবে। কিছু মেহমানও দাওয়াত করে ইরফান। শুক্রবার যথারীতি জুম্মার পরে মিলাদ হয় ইরফানের বাসায়। মসজিদের বড় হুজুর ইরফানকে ডেকে বাচ্চার নাম কি রাখবে জিজ্ঞাসা করেন, মানে তাদের পছন্দ অনুযায়ী কোনো নাম আছে কিনা। তখন ইরফান বেলিকে জিজ্ঞেস করতে রুমে যায়। বেলি তখন বাচ্চাকে কোলে নিয়ে বসা। ইরফানের কথায় বেলি তার বাচ্চার দিকে তাকায়। কোরআন শরীফে একটা শব্দ বারবার পড়েছে বেলি, জান্নাত। তাই মেয়ের নাম দিয়েছে জান্নাতুল ইকরা। বেলির কথা অনুসারে মেয়ের ভালো নাম রাখা হয় জান্নাতুল ইকরা। বাবার নামের সাথে মিল রেখে ডাক নাম হয় ইন্নি। সারা ঘর এখন মেয়েতে থাকে ইন্নিতে। কখনো বেলি, কখনো ইরফান, কখনো মিনু। মিনু তো চোখে হারায় ইন্নিকে। বেশিরভাগ সময়ই ইন্নি মিনুর কাছে থাকে। অফিসে যাওয়ার আগে ইরফানের ইন্নিকে দেখাই লাগে। ইন্নি মাশাআল্লাহ অনেক সুন্দর, যেন এক মিষ্টি পরী। যে দেখে তারই করে নিতে ইচ্ছা করে। দুধে আলতা রং তার জিভটা বের করে তা তা করে। বাবাকে চিনে সে ভালো মতো। মায়ের ওড়নার নিচে লুকিয়ে লুকিয়ে খেলে সে। মিনুর মুখে যদি একবার মা ডাক শুনে ইন্নি লাফিয়ে ওঠে। হামাগুড়ি দিয়ে সারা ঘর খেলে ইন্নি আর তা তা করে। কলিং বেলের শব্দ পেলে ইন্নি মায়ের আঁচল ধরে টানে। বাবা বাবা করে বোঝাতে চায় তার বাবা এসেছে। বেলি তখন ইন্নিকে করে নিয়ে দরজা খুলে দেখে। দরজায় ইরফানকে দেখলে খিলখিলিয়ে হেসে দুহাত বাড়িয়ে দেয় ইন্নি। এর মানে বাবাকে জানান দিচ্ছে তাকে করে নিতে। ইন্নির বয়স 6 মাস। একটু একটু দাঁড়ায় ইন্নি। বেলি আর ইরফানের বাঁচার অনুপ্রেরণা ইন্নি। ঘরে ইন্নির খেলনার অভাব নেই। ইরফান অফিস থেকে আসার সময় কিছু না কিছু নিয়ে আসবেই তার রাজকুমারীর জন্যে। সুখের কমতি নেই ঘরে। বেলির জীবন আজ কানায় কানায় পূর্ণ। ইরফানের অনেক ভালোবাসা আর সুখের মাঝে ইন্নিকে নিয়ে বেশ আছে বেলি। পরদিন সকালবেলা বেলি ইরফানের জন্য নাস্তা বানাচ্ছিল রান্নাঘরে। ইরফানের পাশে ইন্নি শুয়ে শুয়ে হাত পা ছুটছে। ইরফান ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছে। বেলি আর ইরফানের মেয়ে ইন্নি অনেক শান্ত হয়েছে। ক্ষুধা লাগা আর ব্যথা পাওয়া ছাড়া সে কাঁদে না। ইরফান ব্লেজার পরতে পরতে ইন্নিকে ডাকে, আম্মাজান, ও আম্মাজান। ইন্নি কি বুঝেছে কে জানে। ইরফানের মুখে আম্মাজান ডাক শুনে ইন্নিও সেই তালে তাল মেলায়। ইরফান আবারও ডাকে, আম্মাজান, ও আমার আম্মাজান। আমার আম্মাজানটা কি করে? ইন্নি তখন ইরফানের কথা শুনে তা তা করতে করতে বিছানার একদম কর্নারে চলে আসে। দুহাত এগিয়ে দিয়ে বাবাকে ইশারা করে। ইরফান আয়নায় ইন্নিকে দেখে দ্রুত গিয়ে করে নেয় ইন্নিকে। আম্মাজান পেকে গেছে, আমার আম্মাজান পেকে গেছে। ইরফান ইন্নিকে কোলে রেখে বেলিকে ডাকতে থাকে। আর বেলিও তখন সব কাজ রেখে দূরে চলে আসে রুমে। কি হলো? টাইটা ঠিক করে দাও। নিজেই ঠিক করে নাও। ইরফান ইন্নিকে শিখিয়ে দেয় মাকে ডাকতে। ইন্নি যেন কত কিছু বোঝে। সেও বাবার কথা মতো মাকে হাত দিয়ে ইশারায় ডাকে। বেলিও মেয়ের কথায় হাসি মুখে ভেতরে ঢুকে যায়। ইরফান ইন্নিকে খাটে বসিয়ে রেখে বেলির কোমর জড়িয়ে ধরে। বেলি পরম মমতায় ইরফানের টাই ঠিক করে দেয়। ইরফান আর নিজেকে ধরে রাখতে পারেনি। বেলির কপালে আলতো করে একটা চুমু দিয়ে দেয়।
মায়ের কপালে চুমু দেয় ইন্নি খিলখিল করে হেসে দেয় আর হাততালি দেয়। ইরফান আর বেলি ইন্নির হাসি দেখে নিজেরাও হেসে দেয়। তখন ইরফান ইন্নিকে কোলে নিয়ে বলে, মাকে চুমু দেয় আম্মাজান আমার খুশি হয়ে গেছে। বাবা চুমু দেই আম্মাজানকে। এই বলে ইন্নির গালে চুমু দেয় ইরফান, আর ইন্নি তা তা করে হেসে দেয়। এ যেন এক ভরা এবং পরিপূর্ণ সংসার। ইরফান বেলির সুখের সংসারে যেখানে ইন্নি নামের এক ফেরেস্তা ইরফান বেলির সুখের স্থায়িত্ব অনেক বাড়িয়ে দিয়েছে। অন্ধকার রুম, চারিদিকে শুধুই নিস্তব্ধতা বিরাজ করছে। ভালোবাসাগুলো আজ পালিয়ে গেছে। এখনো না আছে ভালোবাসা, না আছে অনুভূতি। অনুভূতির আজ এখানে মৃত। ঘড়ির কাঁটাতে রাত 10:15। ফ্ল্যাটের প্রত্যেকটা রুম চুপচাপ হয়ে আছে। এখানে চাপা আর্তনাদ আর যন্ত্রণা, তবুও বেঁচে থাকতে হচ্ছে। সম্পদ বলতে এখানে আর কিছুই অবশিষ্ট নেই। আছে শুধুই এক নিঃস্ব দীর্ঘশ্বাস, যা নিয়ে বেঁচে থাকা বড্ড কঠিন। বাড়িধারায় অবস্থিত এই ফ্ল্যাটে আজকাল আর হাসির গুনগুন শব্দ শোনা যায় না। সব স্মৃতি যে আগের ফ্ল্যাটে ফিরে এসেছে সবাই। এই ফ্ল্যাটে শুধুই কান্না আর কষ্ট। এই ফ্ল্যাটে শুধুই হাহাকার। এই ফ্ল্যাটের আনাচে কানাচে শুধুই অন্ধকার। এখন জীবন থেকে অনেক কিছুই শিক্ষা নিতে হয়। এক জীবনে মানুষ হয়তো সবটা পায় না। জীবন প্রতিনিয়ত বদলাতে থাকে। বদলে যায় স্বপ্নগুলো, বদলে যায় দিনগুলো, কিন্তু বদলায় না স্মৃতিগুলো। ভালোবাসা যেখানে আর হার মানতে বাধ্য হয় অভিমানের কাছে, ভাগ্য যেখানে ছিনিয়ে নিয়ে যায় ভালোবাসাকে, ভাগ্য যেখানে ছিনিয়ে নিয়ে যায় কিছু রক্তের বাঁধনকে, ভাগ্য যেখানে ছিনিয়ে নিয়ে যায় আলোকে, অনেক অভিমান হয় এই ভাগ্যের উপর। কিন্তু এখানে না পারা যায় অভিমান পুষে রাখতে, না পারা যায় আল্লাহকে ভুলে থাকতে, না পারা যায় 5 ওয়াক্ত নামাজ থেকে বিরত থাকতে। কথায় বলে আল্লাহ নাকি যা করেন ভালোর জন্যই করেন, কিন্তু আল্লাহ ভালো করতে গিয়ে তার বান্দাদের চরম কষ্টের সামনে ফেলে দেন। তখন সেই আল্লাহ পাককেই প্রয়োজন পড়ে সেই কষ্টগুলো ভুলে থাকার জন্যে। এমত অবস্থায় ফোন বেজে ওঠে। হাত নিয়ে দেখতেই পরিচিত এক নাম্বার। রিসিভ করে কানে নেওয়া। হ্যালো, কেমন আছো? বেঁচে আছি কোনো রকম। যা হয়েছে ভুলে যাও। কষ্ট আঁকড়ে আর কতদিন বেঁচে থাকবে? ওর পাগলামি দিন দিন বেড়েই চলছে। ডক্টর কি বলে? ব্রেইনে সমস্যা, মানসিকভাবে ভেঙে পড়াই এই অবনতি। 1 বছর তো এভাবেই কেটে গেল। তবু উন্নতি দেখছি না। তোমার গলা ধরে গেছে যে, কাঁদছিলে নাকি? আল্লাহ পাক আমাকে কান্না দিয়েছে, এখন তো কান্না ছাড়া উপায় দেখি না। আফসোস করে আর কি হবে? সে তো ফিরে আসবে না। আমার পাপের ফল নিষ্পাপ প্রাণটা পেল। ওকে সামনে রেখো। এখন তো পাগলামি করলে হবে না। এই সময়টা এখন রিস্ক হয়ে যাবে ব্যাপারটা। তাই তো 24 ঘন্টা লোক রাখা আছে, মা আছেন, সাথে বুয়াও আছে। আগামীকাল তার 2য় জন্মদিন। মনে রেখেছো তাহলে তুমি? আমিও তো কম পাপ করিনি। এমন যন্ত্রণা যাতে আল্লাহ পাক আমার শত্রুর কেউ না দেয়। যাই হোক, মেহরাব কেমন আছে? ভালো আছে, তার বাবার সাথে খেলছে। মেহরাবকে নিয়ে এসো না এখানে। আর সেই দিনের জন্য আমি দুঃখিত। ছি, কী সব বলো তুমি? আমি মানছি আমি খারাপ, আমি জঘন্য, তাই বলে মায়ের মন বুঝবো না? আমিও বুঝি একটা মায়ের সুখটা কত বড় আর কত কঠিন হতে পারে। আচ্ছা, ভালো থেকো। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। ওকে দেখে রেখো। লাইন কেটে চোখের চশমাটা খুলে চোখের পানি মুছে নেয় সে। মানুষ বদলায়, কারণে অকারণে বদলায়। ভালো খারাপ হয়, আবার খারাপ ভালো হয়। এই নারীটিও হয়তো ভালো হয়েছে এখন। বুক ফেটে কান্না পাচ্ছে তার, তবুও সে শক্ত হয়ে আছে। অন্ধকার রুমে লাইট জ্বালিয়ে রুমটি আলোকিত করে সামনে এসে বসেন এক বয়স্ক লোক। বয়স্ক লোকটি অনেকটা আধমরা হয়ে আছেন। শোক সামলাতেও 1 বছর লেগে গেছে, তবুও সামলে উঠছে না। ছেলের পাশে এসে বসে ছেলের কাঁধে হাত রাখেন রহমান আলী। আজকাল স্পর্শটা বড্ড বেশি চেনা হয়ে গেছে। হাতের স্পর্শতেই বুঝে যায় তার বাবার হাত। চোখের পানি মুছে বাবার দিকে নজর তুলে তাকায় ইরফান। হ্যাঁ, অন্ধকার রুমে বসে থাকা নিঃস্ব মানুষটা আর কেউ নন, সে ইরফান, জনাব ইরফান মাহমুদ। ছেলের চোখে পানির দেখে নিজেকে সামলে নেন রহমান আলী। আজকে ওইভাবে বসে আসো? বাবার কথায় হতভাগ্যদের মতো তাকিয়ে থাকে ইরফান। কি বলবে, কি করবে জানা নেই তার, তবু কথা বলে সে। কি করবো আর? বেআইন বললো আজকে নাকি পাগলামি বেশি করছো। রোজ রোজ বেড়েই যাচ্ছে। এই সময় এমন পাগলামি ভালো না, ক্ষতি হতে পারে।
দেখছি কি করতে পারি। এমন সময় রাবেয়া বেগম হন্তদন্ত হয়ে ড্রয়িং রুমে আসেন। রাবেয়া বেগমকে দেখে ইরফানও বুঝে যায় আবারও হয়তো সে কিছু করেছে। রাবেয়া বেগম এসে ইরফানের সামনাসামনি বসে। বাবা, শান্ত করতে পারি না তো। কি করেছে আমার মা? খাওন খায় না তো। আচ্ছা আমি যাচ্ছি, আপনি এইখানে থাকেন। তুই গেলে সব ঠিক হইব। যাও বাবা যাও। একটা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ায় ইরফান। পা বাড়ায় ভেতরের রুমের দিকে। তার জানা নেই কি করে শান্ত করবে ভেতরে থাকা সেই মানুষটাকে। সাহস করে রুমে পা দেয় ইরফান। ভেতরে থাকা মানুষটা তখন কাপড় চোপড় গোছাচ্ছে আর বিড়বিড় করছে। ইরফান সামনে গিয়ে দাঁড়ায় তার। ইরফানকে দেখে সামনে অবস্থিত নারীটির মুখে হাসি ফুটে ওঠে। ইরফানের দুই হাত ধরে ইরফানের খুব কাছে চলে আসে সে। তুমি আসছো তুমি? দেখো না, জামা কাপড়গুলো রাখার জায়গা নেই। এত বড় বাসায় এত বড় রুম, কিন্তু এইটুকু ছোট ছোট জামা কাপড়গুলো রাখার জায়গা নাই। এটা হয় কখনো? তুমিই বলো। ভালো হয়েছে তুমি আসছো, মাকে বকা দিয়ে দাও তো। আমি তখন এইগুলো গোসাই, তখন মা খালি আসে। আমার এইটুকুনি ইন্নির সাথে মায়ের কিসে এত রাগ আমি বুঝি না। নানিরা নাতিনদেরকে কত আদর করে, আর আমার মা, সে আমার এইটুকুনি ইন্নিকে সহ্য করতে পারে না। 5 মাসে ভরা পেট নিয়ে ইরফানের সামনে দাঁড়িয়ে থাকা নারীটি আর কেউ না, সে ইরফানের বেলিফুল। তার বেলিফুলটা আজ মানসিক রোগী। তার বেলিফুলটা আঘাতে আঘাত পেতে পেতে আজ নিঃশেষ হয়ে গেছে। বেলিকে দেখলে ইরফান নিজেকে আর সামলাতে পারে না। আপনা আপনি চোখ দিয়ে তার পানি আসতে থাকে। মানসিক রোগটা আস্তে আস্তে বড় আকার ধারণ করেছে বেলির মাঝে। বেলির মানসিক রোগটা ধরা পড়েছে ইন্নির মৃত্যুর পর থেকে। হ্যাঁ, ইন্নি আর নেই। ইরফানের বেলির সেই ছোট্ট ইন্নিটা আজ আর এই দুনিয়াতে নেই। আজ থেকে 1 বছর আগে প্রচুর জ্বর, জন্ডিস ও নিউমোনিয়া শেষ হয়ে গেছে তার ছোট্ট পরিটা। ইরফান বেলিকে কিভাবে শান্ত করবে ভেবে পাচ্ছে না। আজ মিনিটও নেই। মিনিটটা থাকলে অন্তত বেলিকে সামনে নিতে পারতো। ইরফানের চোখের পানি মুছে হাসি মুখে বেলির গলা জড়িয়ে ধরে বলে, কি হয়েছে আজ আমার বেলি ফুলের? মায়ের উপর রাগ হয়েছে বুঝি? হবে না কেন বলো? মা ইন্নির জামা কাপড়গুলো সরাতে কেন চায়? ইন্নি কাঁদে, মা কি তা বোঝে না? বেলি মানতেই চায়নি ইন্নি আর নেই। তার ছোট মাটা যে আর নেই তা সে বুঝতেই চায় না এবং মানতেই চায় না। বেলি শেষে কেঁদেছিল ইন্নিকে যখন গোরস্থানে নিয়ে যাওয়া হয়, আর তারপর দিন থেকেই আবারও নর্মাল হয়ে যায়। কতবার বলা হয়েছে ইন্নি আর নেই। ইরফান আর সামলাতে না পেরে বেলিকে টেনে হিঁচড়ে ইন্নির কবরের সামনে পর্যন্ত নিয়ে দাঁড় করিয়েছে। কারণ তখন বেলির মেন্টাল পজিশন খুব খারাপ ছিল, আর সেদিনই বেলি প্রথম ইরফানের গায়ে হাত তোলে। কথাগুলো হুট করে মনে পড়ে যায় ইরফানের। নিজেকে সংযত রেখে ইরফান বেলিকে খাটে বসায়। ঠান্ডা মাথায় শান্ত গলায় বেলিকে বোঝাতে শুরু করে, এই যে দেখো, আমার দিকে দেখো, এই যে তোমার পেটে যে এখন ইন্নি আছে, তুমি যে এমন করো সে তো দেখছে সব। তা মা কারো কথা শুনে না, খায় না, এগুলো কি ভালো কাজ? ইরফানের কথায় নিজের পেটে হাত রাখে বেলি। সে বিশ্বাস করে তার পেটের মধ্যে চলে গেছে ইন্নি। মাথার সমস্যাটা এতটাই প্রকট আকার ধারণ করেছে যে সব আজে বাজে চিন্তাভাবনা মাথায় আসে তার। হ্যাঁ, ঠিক ঠিক, তুমি তো ঠিক বলছো। ইন্নি তো দেখতেছে সব। আমি এত রেগে যাই কেন? হ্যাঁ সেটাই তো, বুঝো কেন অবুঝের মতো করো বেলি? কেন খাও না? ইন্নিকে আনবা না আবার? ইন্নিটা আসলে এমন মায়ের দিব কেন? সে আমার পেটের ভেতর চলে গেল। আবার? আচ্ছা আমরা একসাথে মারবো তাকে। এখন খেয়ে নাও। ডক্টর না বলেছে না? আচ্ছা ডক্টর না বলেছে না খেলে ইন্নি আসবে না? ইন্নিকে আনতে হলে খেতে হবে আবার। এই খাবারগুলোতে গন্ধ আসে, তার জন্যই খাই না। গন্ধ লাগবে না, তুমি খাও। দাও আমি খাইয়ে দেই। দাও দাও, তুমি খাইয়ে দাও, না হয় ইন্নিটা কাঁদবে। বেলিকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেয় ইরফান। 5 মাস হতে চলল তার খেয়ালই নেই সে আবার মা হতে চলেছে। গত 6 মাস আগে সেই রাতের মিলনের ফল আজকের এই অনাগত সন্তান। বেলির মাথায় হাত রেখে অতীতে ডুব দেয় ইরফান। ইন্নির সেদিন প্রচুর জ্বর এসেছিল, পুরো শরীর জুড়ে পুড়ে যাচ্ছে তার। হাসি খুশি বাচ্চাটা আস্তে আস্তে চোখের সামনে নিস্তেজ হয়ে পড়তে থাকে দিন দিন। পাগল প্রায় বেলি তখন দিনরাত মেয়ের সেবায় নিয়োজিত। ডক্টর বলে নিউমোনিয়া হয়েছে। মাথা আরও খারাপ হয়ে যায় বেলি আর ইরফানের। 1 মাস প্রায় 50,000 টাকা শেষ করে ইরফান। এই ডক্টর না ওই ডক্টর, এই মেডিসিন না ওই মেডিসিন, কিছুই বাদ রাখেনি ইরফান। বেলি দিনরাত হত্যে হয়ে পড়ে থাকতো জায়নামাজে সন্তানের আরোগ্য কামনায়।
চোখের সামনে ইন্নির শেষ হয়ে যাওয়াটা মেনে নিতে পারেনি তারা। একসময় বেলি খেয়াল করে ইন্নির চোখ মুখ হলুদ আকার ধারণ করেছে। বেলি জানতো এইসব জন্ডিসের লক্ষণ। আবার ইন্নিকে নিয়ে দুজন ছুটে ডাক্তারের কাছে। হ্যাঁ, যা ভেবেছিল তাই হয়েছে। ইন্নির জন্ডিস হয়েছে এবং তার মারাত্মক আকার ধারণ করেছে। পাগল প্রায় বেলি ইরফান তাদের সর্বোচ্চ চেষ্টা করে যায়। তাদের দুজনের জীবনে ফেরেস্তা হয়ে আসা ইন্নিকে আর হাসতে দেখা যায় না। সারাক্ষণ কান্নার উপরে থাকতো বাচ্চাটা। ইরফান অফিস থেকে ফিরে এসে ইন্নির মুখে বাবা ডাক শুনে না, হাত বাড়িয়ে ইরফানের কোলে মাঝে মাঝে আসে ইন্নি। মিনুও কোলে কোলে রাখে ইন্নিকে। একদিন দুপুরে বেলি ইরফানের পাশে বসে, সেদিন ইরফানের ছুটি ছিল। শুনছো, বলো। ইনিটার শরীর আবার খারাপ হয়েছে, এখন তো কিছুই মুখে নিচ্ছে না। বুঝছি না কি করব। মা তো তাবিজ দিল, কই কিছুই হচ্ছে না। এইসব তাবিজে বিশ্বাস নেই আমার। আরেকজন শিশু বিশেষজ্ঞের দেখালে ভালো হতো না? হ্যাঁ, খবর নিয়েছি, একজন আছেন, ওনার কাছে কাল নিয়ে গেলে কেমন হয়? তাহলে তাই করো। আচ্ছা টেনশন নিও না, আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে আমার আম্মা জান। পরদিন ইরফান আর বেলি ইন্নিকে নিয়ে সেই ডক্টরের কাছে যান। ডক্টরও সব চেক আপ করে মেডিসিন দেয়, সব নতুন মেডিসিন দেয় তিনি। আশার আলো দেখতে পাই ইরফান আর বেলি। বেলি ডক্টরের কথা অনুযায়ী ইন্নিকে নিয়মিত সব মেডিসিন দিতে থাকে। কোনো রকম অনিয়ম করেনি সে তার সন্তানকে সুস্থ করতে। তা আর অসময়ের সাথে সাথে আল্লাহর অশেষ রহমতে ইন্নি কিছুটা সুস্থ হয়ে ওঠে। পরীর মতো ইন্নি তখন আবারও হাসতে থাকে, খেলতে থাকে। বাবাকে দেখলে মায়ের পিছনে গিয়ে লুকায়। ছোট ছোট পাগুলো দিয়ে হেঁটে হেঁটে ইরফানকে ছোঁয়ার চেষ্টা করে, তার নিয়মিত রুটিন ছিল। মায়ের ওড়নার আড়ালে মুখ লুকিয়ে খিলখিল করে হাসতে থাকে ইন্নি। তার এই হাসির শব্দে প্রাণ ফিরে পায় ইরফান আর বেলি। ইরফান আর বেলি তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে তাদের ইন্নিকে আঁকড়ে রাখে। সারাক্ষণ ইন্নি ইন্নি আর ইন্নি। পুরো বাসা ইন্নিতেই মগ্ন থাকে। ইন্নি সুস্থ হওয়ার এক সপ্তাহ পর ইরফান ইন্নি আর বেলিকে নিয়ে ঘুরতে বের হয়। ইন্নিকে নিয়ে বিনা টেনশনে ইরফান আর বেলি দু হাতের সুখগুলো কুড়িয়ে নেয়। সেখানে হঠাৎ করে রুবির সাথে দেখা হয়ে যায়। বেলি ইরফান আর ছোট ইন্নিকে দেখে স্তব্ধ হয়ে যায় রুবি। অত্যন্ত সহজভাবেই বোঝা যায় তাদের সাথে থাকা ছোট বাচ্চাটা হয়তো ইরফান আর বেলি তাদেরই সন্তান। ইন্নি দেখতে এতটাই সুন্দর ছিল যে দেখবে সেই পাগল হয়ে একবার অন্তত করে নিতে চাইবে। রুবিও তখন প্রেগনেন্সির 6 মাস চলছিল তার। নিজে এক নারী হয়েও অতীতে আরেক নারীকে অনেক কষ্ট দিয়েছিল, কিন্তু বেলি কখনো কিছুই বলেনি রুবিকে। সেই দিন থেকেই রুবি কৃতজ্ঞ বেলির কাছে। ইন্নিকে দেখে রুবি আর নিজেকে আটকে রাখতে পারেনি। ততক্ষণে ইরফানকে প্রশ্ন করে বসে সে, এটা তোমার মেয়ে ইরফান? তখন ইরফানও একটু অবজ্ঞার স্বরে জবাব দেয়, হ্যাঁ, আমার আর বেলির সন্তানও। ইন্নি তখন বেলির কোল থেকে টুকুর টুকুর করে রুবিকে দেখছিল। পিঙ্ক কালারের ফ্লাফি ফ্রক পরে মাথায় পিঙ্ক কালারের দুজা টিপ দিয়ে একটা পরীর মতো দেখাচ্ছিল ইন্নিকে। রুবি তখন একটা আবদার ছুঁড়ে মারে ইরফানের দিকে, আমি কি একটু করে নিতে পারি ওকে? না, খবরদার না, আমার সন্তানের আশেপাশে আসবে না তুমি। ইরফান। রুবিকে এভাবে বলে ভালো করেনি ইরফান, এটা বেলির ধারণা। তখন বেলি ইরফানকে বলে ইন্নিকে রুবির কোলে দেয়। রুবির কোলে গিয়ে মায়ের দিকে তাকিয়ে থাকে ইন্নি। রুবি এক নাগারে অনেকগুলো চুমু দেয় ইন্নিকে। অচেনা বলে ঠোঁট ফুলিয়ে ফাঁপিয়ে কেঁদে দেয় ইন্নি। পরে বেলি বলে, মা এটা আন্টি, কাঁদে না মা। এইদিকে ইরফানের খুব বিরক্ত লাগছিল, তবুও বেলির জন্য চুপ করেছিল সে। সেইখানে থেকে ইন্নির প্রতি রুবির একটা টান চলে আসে। ইন্নিকে বেলির কোলে দিয়ে রুবি সেখান থেকে চলে যায়। কিছু কিছু সম্পর্ক থাকে যা হয়তো ভেঙে গিয়ে শুধরে যায়। যদি মানুষগুলো ভালো হয় তাহলে সেই সম্পর্কটা ভেঙে যাওয়াই উত্তম। যেমনটা ইরফান আর রুবি, হয়তো তাদের সম্পর্কটা ততটুকুই ছিল যতটুকু তারা ভোগ করেছিল। সেদিনের মতো তারা ঘুরে বাসায় চলে আসে। বাসায় এসে ইন্নি মিনুর দিকে হাত বাড়ায়, আর তখন মিনুর কোলে চড়ার শখ হয়েছে। মিনুও কোলে তুলে নেয় ইন্নিকে। মা আমার কোলে আইতে চাই। কি গো মা, আজকে কতখানি ঘুরছেন? মিনুর কাছে ইন্নিকে দিয়ে ইরফান আর বেলি রমে যায়। সেদিন বেলিকে অন্যরকম লাগছিল। এক বাচ্চার মা হয়ে যেন রূপ তারও বেড়ে গেছে। বেলিকে একটু একাভাবে নিজের করে পেতে ইচ্ছে হচ্ছিল ইরফানের। রুমে ঢুকে বেলিকে জড়িয়ে নেয় ইরফান। নিজেদের মাঝে একটু একাকিত্বের প্রয়োজনও আছে। তার নিজেদের মাঝে হালকা কোয়ালিটি টাইমটাও স্পেন্ড হয়ে যায়। এই ইরফান এখন অনেক বদলে গেছে। এই ইরফানের দুনিয়া এখন একদিকে, আর তার বেলি এবং ইন্নি একদিকে। খুব ভালোবাসে এই দুইটা মানুষকে সে। সুখের অন্ত ছিল না এখানে, কিন্তু গ্রহণ লাগে পরদিন সন্ধ্যায়।
রাতে ইন্নিকে খাইয়ে দুজনে মিলে ইন্নিকে নিয়ে খেলা করে ইন্নিকে ঘুম পাড়িয়ে দেয়। কিন্তু কে জেনেছিল এই ঘুমটাই তার শেষ ঘুম ছিল। রাতের পর আর চোখ খুলেনি পিচ্ছি পরিটা। পরদিন প্রায় 9টা বেজে যায়, ইরফানের অফিস যাওয়ার টাইম হয়ে যায়, কিন্তু তখনও ইন্নি ওঠেনি ঘুম থেকে। তারা ভেবেছিল হয়তো এভাবেই ঘুমিয়ে আছে তাদের ছোট পরি, কিন্তু ছোট পরির ভেতরের প্রাণটা যে আর নেই সেই দিকে নজর দেয়নি কেউই। ইরফানের নাস্তা করতে গিয়ে বেলি ইন্নির কাছে যায়, গিয়ে ইন্নিকে মা বলে জড়িয়ে ধরতে বেলি শিউরে ওঠে। ততক্ষণে ইন্নির ছোট শরীরটা একদম ঠান্ডা বরফ হয়ে আছে। বেলি কয়েকবার মা মা করে ডাকে, আর তারপর নাকের কাছে হাত দিয়েই দেখে তার ছোট পরি নিঃশ্বাস আর পড়ছে না। বেলি আর নিজেকে ঠিক রাখতে পারেনি, এক চিৎকার দিয়ে উঠে ইন্নি বলে, সেখানেই অজ্ঞান হয়ে যায় বেলি। ইরফান খাবার ফেলে দৌড়ে চলে আসে রুমে, আর তার সাথে মিও। বেলিকে অজ্ঞান অবস্থায় দেখে ইরফানের বুকে এক কামড় পড়ে যায়। সে কাকে ধরবে কি করবে বুঝে উঠতে পারে না। মিনু তখন দৌড়ে গিয়ে ইন্নিকে ধরে। ইন্নি অনেক ডাকে, কিন্তু ছোট জানটা সেভাবেই পড়ে থাকে। মিনু ওর মা বলে এক চিৎকার দেয়। ইরফান যেন দিশেহারা, কি করবে না করবে। পুরুষ মানুষ খুব কম কাঁদে, কিন্তু যখন কাঁদে তখন বুক ফাটিয়েই কাঁদে। মায়ার বুদ্ধি করে ডক্টরকে ফোন দেয় সে। প্রায় আধা ঘন্টার পর ডক্টর আসে। পাশে ফার্মেসির এক লোকও আসে। ডক্টর এসে ইন্নিকে মৃত ঘোষণা করে দেয়, আর বেলিকে দেখে বলে শকটার জন্য সেন্সলেস হয়ে গেছে। ইন্নির মৃত্যুর খবর পেয়ে ইরফানের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। কাল রাতেও তো তারা দুজন মিলে ইন্নির সাথে খেললো, দুজন মিলে ঘুম পাড়িয়ে দিয়েছে। ইরফান পুরো পাগল হয়ে গেছে। মুহূর্তের মাঝে ইরফানের চারপাশ অন্ধকার হয়ে যায়। মিনুর বুক ফাটা কান্না। ইন্নির নিথর শরীরটা বিছানায় সেভাবেই পড়ে আছে। দুই পাশে ছোট ছোট কোলবালিশ দিয়ে মাঝে পুতুলের মতো ঘুমিয়ে আছে ছোট্ট পরিটা। বেলি জ্ঞান ফেরার পর ইন্নিকে বুকের মধ্যে শক্ত করে ধরে রেখেছিল, পুরো পাগল পাগল করছিল। ইরফানকে এই অবস্থায় ভেঙে পড়লে হবে না, শক্ত হয়ে সবটা সামলাতে হবে তাকে। ইরফান ছুটি নিয়ে বাড়িতেও ফোন করে বলে দিয়েছে ইরফান ইন্নিকে তার দাদার বাড়িতে শায়িত করা হবে। এইদিকে সব সামনে নিয়ে ঢাকা থেকে বেলি, মিনু আর ইন্নির লাশ নিয়ে রওনা দেয় ইরফান। বাড়িতে বেলির মায়ের আহাজারি আর ইরফানের বাবার হাহাকার পড়ে যায়। জার্নি শেষ করে অবশেষে বাড়িতে এসে পৌঁছায় ইরফান। গাড়িতেও বেলি ইন্নিকে বুকে চেপে ধরে রাখে, নিজের কাছ থেকে একটু আলাদা করে নিজের সন্তানকে পেটি। যে কান্না করে নাই সেও ইন্নিকে দেখে কান্না করেছে। ইন্নি ছিলেও এত সুন্দর। বেলির কোল থেকে জোর করে নিয়ে যাওয়া হয় ইন্নিকে। ইন্নিকে তার কোল থেকে নিয়ে যাওয়ার পর আরও একবার অজ্ঞান হয়ে যায় বেলি। ইরফান তখনও মূর্তির মতোই ছিল। অন্যদিকে ইন্নির জন্য কবর তৈরি করা হয়। দাদা নিজে দাঁড়িয়ে থেকে নাতনির কবর করিয়েছেন। বেলির কপালে সুখ আসলেও সন্তান সুখ সয়নি। ইন্নি তাকে ছেড়ে চলে গেছে সে মানতেই পারেনি, তার সন্তান আর নেই সে মানতেই পারেনি। খাটে করে নিয়ে যাওয়ার সময় খাট ধরে রাখে বেলি। ইরফানের পা পর্যন্ত ধরে, শ্বশুরের পা ধরে বসে থাকে। সেই দিন সমস্ত লজ্জা বিসর্জন দিয়ে সমস্ত পুরুষের সামনে মাথার কাপড় ছাড়া খাট ধরে রাখে বেলি। তখন বেলির মুখে শুধু একটাই কথা, আমার ইন্নি, আমার ইন্নি, আমার ইন্নিকে নিয়েন না, আপনাদের পায়ে ধরি আমি। ইরফানের বুকে জড়িয়ে ধরে একবার, আবার পা জড়িয়ে ধরে রাখে সে। তোমার দুইটা পায়ে ধরি, ওরে নিও না। তুমি এত নিষ্ঠুর কিভাবে হও? ও তো তোমার মেয়ে, নিও না, নিও না। ও বাবা, বাবা, ওরে নিয়েন না বাবা, আমি আপনার পায়ে ধরি বাবা। আমার ইন্নি, আমার ইন্নি, আমার মা, ওরে নিও না বাবা, ওরে দিয়ে দেন বাবা। সন্তানহারা পাগল বেলিকে তখন কেউই সামলাতে পারেনি। ইরফান তখন নিজের বুকে নিয়ে নেয় বেলিকে, তারপর ইশারা দিয়ে দেয় খাট নিয়ে যাওয়ার জন্য। তারপর ইরফান বেলিকে অন্যদের কাছে দিয়ে কবরের কাছে চলে যায়। কবরে নেমে নিজ হাতে নিজের সন্তানকে কবরে শুইয়ে দেয় ইরফান। সেদিন আর কেউই বেলিকে আটকে রাখতে পারেনি। নিজের হাতে নিজের চুল টেনে ছিঁড়েছে সে। ইরফানকে দেখে ইরফানের বুকে হুমড়ি খেয়ে পড়েছে বেলি। আমার মেয়েকে এনে দাও, এনে দাও আমার মেয়েকে, এক্ষুনি এনে দাও। বেলির এমন পাগলামি দেখে ইরফান নিজের বুকে পাথর রেখে বেলিকে বোঝায় জিন্নি আর নেই, তবুও শোনেনি বেলি। সহ্য করতে পারেনি ইরফান। টানতে টানতে গোরস্থানের কাছে নিয়ে যায় সে বেলিকে। হাত দিয়ে দেখায় তাদের ছোট্ট পরীর কবর। ওই যে দেখো, দেখো ভালো করে, ওইখানে ঘুমিয়ে আছে আমাদের ইন্নি। ও আর নেই, নেই। ও কেন বুঝতে চাও না? আমার এই হাতে ওকে শুইয়ে দিয়েছি ওখানে, কেন বুঝো না? এইটুকুন শরীরটা কাফনে মুড়ে রেখে আর এসেছি সারা জীবনের জন্য ওকে। বেলি আর শুনতে পারেনি ইরফানের কথাগুলো। কষে এক থাপ্পড় মেরে দেয় ইরফানের গালে। সেদিন গ্রামের অনেকেই বেলির পাগলামি দেখছিল।
সবাই দেখেছে বেরি আর নিজের মাঝে নেই। এই সুখের মাতম শেষ করে প্রায় 1 সপ্তাহ পর বেরিকে নিয়ে ঢাকা ফিরে ইরফান। মিনু তো সাথেই ছিল, তাদের সাথে বেরির মাও আসে, কারণ বেরিকে সামলানো ইরফান অথবা মিনুর একার পক্ষে সম্ভব না। তাই বেরির মাকেও নেওয়া হয়। ঢাকায় ফিরে বাসার আনাচে কানাচে ইন্নিকে খুঁজত বেরি। ইন্নির বারিশ, ইন্নির জামা কাপড়গুলো নাকের কাছে ইন্নির শরীরের গ্রান নিত বেরি, আর রাতে ইরফানকে জড়িয়ে ধরে আবল তাবল বলতো। আস্তে আস্তে বেরির মানসিক রোগ দেখা দেয়। ইরফান ঠিক করে এই বাসা ছেড়ে দেবে, কারণ বেরি এখানে থাকলে আরও পাগল হয়ে যাবে। এক জীবনে পিতৃশোক আর সন্তান শোক পেয়ে বেরি আপনা আপনিই ঝরে গেছে। হ্যাঁ, ইরফানের বেরি ফুল ঝরে গেছে। এই ঘটনার 1 মাসের মাথাতেই ইরফান বাসা চেঞ্জ করে বাড়িধারায় চলে আসে। দিন যেতে থাকে আর বেরির পাগলামি বাড়তে থাকে। এরই মাঝে একদিন রুবি নিজ থেকে ইরফানের সাথে যোগাযোগ করে। ইরফানের সাথে যোগাযোগ করে সব শুনে হতবাক হয়ে যায় রুবি। বিশ্বাস আনতে পারেনি সে, যে পরীকে সে করে নিয়েছে সেই পরীটা আর নেই। মাস ঘুরতে থাকে, সময় যেতে থাকে, কিন্তু বেরির উন্নতি হয় না, আরও অবনতির দিকে যাচ্ছে। বেরিকেও ডক্টর দেখার হয়, সবার একই কথা, সে মানতেই পারছে না তার সন্তান মারা গেছে। সে সন্তান সুখে নিজের সব খুইয়ে ফেলেছে। একরকম মানসিক রোগে ভুগছে সে। অন্যদিকে রুবির কোলজুড়ে এক ছেলে আসে, যার নাম রাখা হয় মেহরাব। দুজনের মাঝে ভালোবাসাটা ফিকে পড়ে যায়। প্রতিটা দিন বহু কষ্টে পার করত ইরফান। অসুস্থ বেরিকে সামলাতে আর পারছিল না সে। মিনুর বাবার অবস্থা খারাপ থাকায় সেও এখনকার সব মায়া ত্যাগ করে নিজ গ্রামে ফিরে যায়। একদিন রাতে বেরি নিজ থেকেই ইরফানকে জড়িয়ে ধরে। আমার ইন্নি চাই। ইন্নিকে এতটা কি আসে না কেন আমার কাছে? কেন আসে না বলতে পারো? ইন্নি আছে, তোমার কাছেই আছে। তুমিও আমায় আর ভালোবাসো না, তুমি বদলে গেছো। আমি বদলে যাইনি বেলি। আমি একটু ভালোবাসবা ঠিক আগের মতো? তুমি চাও আমি তোমাকে ভালোবাসি? হ্যাঁ, তবে তাড়াতাড়ি ভালোবাসা লাগবে। ইনি না হয় চলে আসবে। একটু ভালোবাসো না আমাকে? চোখের পানি মুছে বর্তমানে ফিরে আসে ইরফান। ইরফান চেয়ে আছে বেলির দিকে। বেলি শান্ত হয়ে ঘুমিয়ে আছে। হঠাৎ করে ইরফানের নজর যায় বেলির পেটে। সেদিন রাতে দুজনের মিলনের ফসল আজ বেলির পেটে। হয়তো আবারও আরেক ইন্নির জন্ম হবে এই গর্ভ থেকে। খারাপ লাগছিল রুবির জন্যে। তখনকার ফোনটাও রুবিরই ছিল। গত কয়েকদিন আগে স্বামীকে বলে বেলিকে দেখতে এসেছিল সে। সাথে তার 6 মাস বয়সী মেহরাবকেও নিয়ে এসেছে। কিন্তু বেলি মেহরাবকে দেখে ইন্নি ভেবে নিয়ে নেয়। রুবির কোল থেকে নিয়ে নেয় সে বাচ্চাকে। অনেক কষ্টে 3 জন মিলে বাচ্চাকে তার কাছ থেকে ছুটিয়ে রুবির কোলে দেয়। যদিও এই রুবি আর আগের রুবি নেই। আল্লাহ পাক চাইলে কি না হয়, শয়তানও ভালো হয়ে যায়। রুবিও ভালো হয়ে গেছে। আজ যেন ইরফানের চোখের পানি থামছেই না। আগামীকাল ইন্নির 2য় জন্মদিন। বেঁচে থাকলে হয়তো সারা ঘর মাতিয়ে রাখত। ইরফান বুঝে যায় এটা তারই কৃতকর্মের ফল। আল্লাহ পাক নেই কে বলেছে? আল্লাহ পাক আছেন। ইরফানের করা পাপের ফল স্বরূপ আল্লাহ পাক তার কাছ থেকে সব থেকে প্রিয় জিনিসটাই নিয়ে নেয়। বিছানা ছেড়ে বারান্দায় এসে দাঁড়ায় ইরফান। আজ তার নজর আকাশের দিকে। আকাশের বুকে খোঁজার চেষ্টা করছে তার ছোট্ট পরীকে। তখন অজান্তেই নিজের মুখ থেকে বেরিয়ে যায় কিছু কথা। আমার বেলি ফুল আজ ঝরে গেছে। আমার চোখের সামনে সে ফুল ঝরে গেছে। আমি চাইলেও তাকে সতেজ করতে পারছি না। আমি হেরে গেলাম। আমার অনুভূতিগুলোও হেরে গেছে। আমার আশ্বাসটাও হেরে গেছে। মাঝ থেকে অভিমানগুলো জিতে গেছে। ভালোবাসা নামের ছোট্ট খেলায় আজ আমি হেরে যাওয়া খেলোয়াড়। আমার এই জন্মের করা পাপের ফল আমি এই জন্মতেই পেলাম। আমার সন্তান যাকে আমি হারিয়ে ফেলেছি, আমার বেলি ফুল যাকে আমি হারিয়ে ফেলেছি, যে আজ বেঁচে থেকেও মৃত, যে আজ দুনিয়া বুঝে না। আল্লাহ আমায় কেন নিলে না? আমায় নিয়ে আমার সেই ছোট্ট আম্মা জানটাকে কেন বাঁচিয়ে রাখলে না? কিছু আর্তনাদ চাপা হয়, কিছু কান্না বুক ফাটা হয়। বারান্দায় হাঁটু গেড়ে বসে আকাশের দিকে তাকিয়ে ইরফান কাঁদছে। যেই কান্না আল্লাহর কান অব্দি পৌঁছাচ্ছে কিনা তার জানা নেই। হয়তো জীবন এটাই হয়, হয়তো নিজ কৃতকর্মের ফল এভাবেই ভোগ করতে হয়। জীবন পাতায় চোখ দিয়ে ভালোবাসা আপন করে চলে যেতে পারলে ক্ষতি কোথায়? নিজের পাপের ফল যখন নিজেকেই ভোগ করতে হয় তখন সব কিছু উল্টে যায় হেথায়। আর এইভাবেই কিছু ফুল ঝরে যায়, আর এভাবেই হয়তো থেকে যায় মুকুল, আর এভাবেই হয়তো প্রত্যেক বেলি হয়ে যায় ঝরে যাওয়া বেরি ফুল।